আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম গুগল শিটের ওয়েব অ্যাপসে তৈরি করা একটি পূর্ণাঙ্গ বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওয়েব অ্যাপসে তৈরি করা হয়েছে। আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সব জায়গা থেকে ব্যবহার করতে পারবেন। যে কোনো ব্যবসার জন্য উপযোগী। আপনাদের যাদের নরমাল বিজনেস, ই-কমার্স বিজনেস সবকিছুই এক জায়গা থেকে আপনার এক প্ল্যাটফর্ম থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার এ টু জেড সকল হিসাব, যেমন আপনি পার্সেস ইনভয়েস থেকে পার্সেস করতে পারবেন, যেটার সাপ্লায়ারদের সাথে লেজার হিসাব রাখতে পারবেন অটোমেটিকলি। আপনি স্টকটা রাখতে পারবেন। আপনার স্টকের ভিতরে আপনি প্রোডাক্টের কালার, ক্যাটাগরি, সাইজ ওয়াইজ আলাদা আলাদা ইউনিট ওয়াইজ হিসাব রাখতে পারবেন। আপনি কারোর থেকে যদি লোন নিয়ে থাকেন, কাউকে যদি লোন দিয়ে থাকেন সেটার হিসাব এখানে রাখতে পারবেন। যদি ব্যবসায় আপনার নিজের ইনভেস্টমেন্ট থাকে সেটার হিসাব রাখতে পারবেন। আপনার এখানে অন্যান্য যে সকল আয় ব্যয় আছে, ঠিক আছে, সেগুলোর হিসাব লেজার আকারে রাখতে পারবেন। কোম্পানির যারা স্টাফ আছে তাদেরকে যদি স্যালারি দিয়ে থাকেন সেই স্যালারি হিসাব আপনার এখান থেকে রাখতে পারবেন। আপনি এখানে বিক্রি করতে পারবেন দোকান থেকে সরাসরি, আবার যদি কুরিয়ারের মাধ্যমে আপনি বিক্রি করে থাকেন তো কুরিয়ার অনুযায়ী আপনি বিক্রি করতে পারবেন। এবং অনলাইনের হিসাব মানে অনলাইনে ই কমার্সের যে হিসাবগুলো সেগুলো আপনি খুব প্রপারলি রাখতে পারবেন। সিস্টেমটি আপনারা দুইটা ভাষায় পেয়ে যাবেন, বাংলা ইংরেজি দুটো ভার্সন, দুটো ভাষায় আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটাতে মেথড আছে যেখান থেকে আপনি কোন মেথডে কত টাকা আছে এটা আপনি হিসাবটা বের করতে পারবেন। এক মেথড থেকে এক মেথডের হিসাব এটাও বের করতে পারবেন। ইউজার ম্যানেজমেন্ট আছে যেখান থেকে আপনি আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা মডিউল ইউজের এক্সেস দিতে পারবেন। যে এক্সেস গুলো আপনি আপনার কোম্পানির স্টাফ অথবা ম্যানেজারকে দিতে পারবেন, যে শুধুমাত্র ওই সকল মডিউলই সে এক্সেস করতে পারবে। আপনি এখানে মেথড যে সিস্টেমটি আছে, মেথড সিস্টেম থেকে আপনি পূর্ণাঙ্গ মেথডের ট্রানজেকশনের লেজার পাবেন। কোন মেথডে কত টাকা আছে, এক ফান্ড থেকে এক ফান্ডের টাকা ট্রান্সফার, মেথডের টোটাল মেথডের ডিটেল লেজার, যে মেথডে কিভাবে টাকাটা ব্যালেন্সটা আসলো, টোটাল স্টেটমেন্টগুলো আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন। সম্পূর্ণ প্রফেশনাল লেভেলের একটি ইআরপি তৈরি করা হয়েছে। তো আপনাদের যাদের সিস্টেমটি প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো এছাড়াও আপনারা কাস্টমাইজ, আপনাদের প্রয়োজনীয় কাস্টমাইজ যদি কোনো হিসাব থাকে বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কাস্টমাইজ কোনো হিসাব, এগুলো ওয়েব অ্যাপস অথবা গুগল শিট, এক্সেল শিট তৈরি করাতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো এটা সমাধান ইআরপি, এটা গুগল শিটের ওয়েব অ্যাপসে তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ একটি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর এটার ড্যাশবোর্ড আমি দেখাচ্ছি। তো এছাড়াও এটার পূর্ণাঙ্গ যে বাম পাশে যে মেনু বারটা আছে, মেনু বারে স্টক, লেজার, ক্রয়, দোকানে বিক্রয়, অনলাইনে বিক্রয়, অন্যান্য আয় ব্যয়, ইনভেস্টমেন্ট, লোন, মেথড, ইউজার ম্যানেজমেন্ট এগুলো সবকিছুই পাবেন। আর ড্যাশবোর্ডের ভিতরে আরো আদার্স কার্ডগুলো ছাড়াও এখান থেকে আপনার লিস্ট আকারে বাকি কাস্টমার কতগুলো আছে, বাকি সাপ্লায়ার কতগুলো আছে, কত কার কার কাছ থেকে লোন গ্রহণ করেছেন তাদের লিস্ট, লোন প্রদান লিস্ট, ইনভেস্টমেন্ট লিস্ট, লো স্টক লিস্ট, এখানে কোন মেথডে কত টাকা ব্যালেন্স আছে সেল ব্রেকডাউনটা দেখতে পাবেন। এখানে কুরিয়ারের পেন্ডিং স্টেটমেন্ট, কোনো কুরিয়ারে যদি ডিউ থাকে সেটা পাবেন। এখানে ক্যাশ বুক, লাস্ট 7 দিনের ক্যাশ বুকটা পাবেন, যে আপনার এই টাকাটা কিভাবে আসছে এটার হিসাবটা আপনি এখান থেকে ক্যাশ বুক আকারে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এখানে ডেবিট ক্রেডিট রিপোর্ট পাবেন, যেখানে আপনার টাকা ইন হয়েছে কোন কোন খাত থেকে, টাকা আউট হয়েছে কোন কোন খাত থেকে, আপনার বর্তমান ফান্ড কত এটা পাবেন রিপোর্ট আকারে এবং এটা প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি সেল পারচেস প্রফিট রিপোর্ট পাবেন, যেখান থেকে আপনি আপনার কোন কোন প্রোডাক্টে কত টাকা করে প্রফিট করেছেন, কত কোয়ান্টিটি করে সেল করেছেন, কত কোয়ান্টিটি রিটার্ন হয়েছে, এটা হিসাবটা আপনি এক নজরে দেখতে পারবেন। এছাড়াও টোটাল বিজনেস রিপোর্টটা পাবেন, যেখান থেকে আপনার পুরো বিজনেসের একটা সামারি পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে পুরো বিজনেসের একটা সামারি পেয়ে যাবেন। তো এই সামারিটা আপনি চাইলে প্রিন্টও করতে পারবেন, যেখানে আপনার আপনার দেনা কত আছে, আপনার পাওনা কত আছে, আপনার প্রোডাক্টের স্টক ভ্যালু কত আছে, বর্তমান ব্যালেন্স কত আছে, সবকিছু একটা ডিটেইল স্টেটমেন্ট আপনার এখান থেকে পেয়ে যাবেন। এটাকেও প্রিন্ট করতে পারবেন। তো পূর্ণাঙ্গ এই সিস্টেমটির জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। তো প্রথম পাঠে আমি সিস্টেমের পরিচিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের এই সমাধান ইআরপিতে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আপনার সামনে মেনু বার আসবে, ড্যাশবোর্ড আসবে এবং পুরো মেনু বারটা আপনারা বাম পাশে পাবেন। মেনু বারটা এখান থেকে চাইলে হাইড আনহাইড করতে পারবেন। হাইড করলে আপনার এখানে শুধু লোগোগুলো শো করবে।
তো এটা ড্যাশবোর্ড প্রথম অবস্থাতে আপনি এইখানে বাংলাতে পাবেন, ঠিক আছে, অর্থাৎ পুরো সিস্টেমটা বাংলাতে আছে। আপনি যদি প্রয়োজন মনে করেন যে আপনি এটাকে ইংলিশে করবেন, তো সেক্ষেত্রে জাস্ট ল্যাঙ্গুয়েজটা বাটনটা টগল বাটনটা চেঞ্জ করলেই আপনার এটা ইংলিশে হয়ে যাবে। দেখেন সবকিছু ইংলিশ হয়ে গেছে। তো ইংলিশ এখানে ক্লিক করার সাথে সাথে মেনু বারটা ইংলিশ হবে। আর এই পাশে যে জায়গাগুলো আছে এটা জাস্ট একবার রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে দেখবেন যে আপনার ড্যাশবোর্ড বা আদার্স যে সকল জায়গা আছে এই মডিউলগুলো সব ইংলিশে হয়ে গেছে, ঠিক আছে, দেখেন এগুলো সব ইংলিশে হয়ে গেছে। তো এটা আরেকটা সিস্টেম আছে, আমি যদি মেনু বারের ঠিক বাম পাশ থেকে একদম নিচের দিক থেকে ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনি কি করতে পারবেন, এই ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনি একাধিক ইউজার সেট করতে পারবেন। প্রথমত এখান থেকে বিজনেস প্রোফাইল, এখান থেকে আপনার বিজনেসের নেম, বিজনেসের মোবাইল অ্যাড্রেস এবং এখান থেকে ইমেইল, ঠিক আছে, এটা আপনি সেভ করতে পারবেন, যেটা আপনার ভাউচার মানি রিসিপ্ট ইনভয়েস এগুলোতে শো করবে সকল রিপোর্টগুলোতে। তো তারপরে এখানে আছে সিস্টেম ইউজার, এখানে এসে আপনি কিন্তু ইউজার সেট করতে পারবেন। ধরুন আমি একটা নতুন ইউজার সেট করব, তো সেক্ষেত্রে আসলে কিভাবে করবেন, এইখানে দেখতে পাচ্ছেন একটা বাটন অ্যাড ইউজার, এই অ্যাড ইউজার বাটন প্রেস করে এখানে নেম লিখবেন, আয়ান লিখলাম এবং ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। তো এখানে আবার কনফার্মের জন্য পাসওয়ার্ড দিতে হবে। এখন এই কি রোলে সে কাজটি করবে, তাকে আপনি স্টাফ হিসাবে যোগ করতেছেন নাকি ম্যানেজার সে নাকি সেলস পারসন নাকি অ্যাকাউন্টেন্ট, আপনি এখানে কি অ্যাডমিন, আপনি যে কোনো মডিউলে আপনি কিন্তু তার রোলটাকে সেট আপ করতে পারেন। ধরুন সে ম্যানেজার, এখন তার অ্যাক্টিভ স্ট্যাটাস, সে অ্যাক্টিভটা কি ইনঅ্যাক্টিভ করে রাখবেন, আপনি অ্যাক্টিভ করে রাখতে পারেন। এখন ইনাকে আপনি কোন কোন মডিউল ব্যবহারের অনুমতি দিবেন, তো ধরুন আমি উনাকে শুধুমাত্র স্টক মডিউলটা দিব, আমি এখান থেকে ড্যাশবোর্ড মডিউলটা দিব এবং সব সেল মডিউলটা দিব, ওনাকে আর কোনো মডিউলটা দিব না, জাস্ট এই তিনটা মডিউলের পারমিশন উনি পাবে। তো এখানে এটা কনফার্ম করার জন্য আবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার নিজের পাসওয়ার্ড, তো অ্যাডমিনের যে মূল পাসওয়ার্ড এটা দিয়ে কনফার্ম করে সেভ ইউজারে প্রেস করতে হবে, তাহলে এই ইউজারটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যেটা হলো, আপনি যদি ওনাকে আপনি এখন এই সিস্টেমটি পাঠান, তাহলে শুধুমাত্র উনি এই সকল মডিউলগুলোই ব্যবহার করতে পারবে যে মডিউলগুলোর আপনি অ্যাক্সেস ওনাকে দিয়েছেন। তো ইউজার ম্যানেজমেন্টে আরো একটা সিস্টেম আছে, সিস্টেম ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি টগল বল থেকে যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, বাট এখান থেকেও চাইলে আপনি বাংলা অথবা ইংলিশ সেট করতে পারেন। ধরুন আমি বাংলাতেই সেট করে দিলাম, পুরো সিস্টেমটা বাংলা হয়ে যাবে, ঠিক আছে। ইংলিশ করলে পুরো সিস্টেমটা ইংলিশ হয়ে যাবে, তো এই বাংলাতে সেট করলাম। তো এখন আমি আবার এটাকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে ড্যাশবোর্ডে চলে গেলাম। এখন আমি এই যে মডিউলটা সরি আমি যে ইউজারটা সেট করলাম, আমি একটু ট্রাই করে দেখি যে আসলে ইউজারটা সেট করলে এটা কাজ করছে কিনা। তো এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিন আছে, তো আমি এটাকে লগ আউট করে দিব, লগ আউট করে দিয়ে আমি রি এন্ট্রি করব। এখানে আমি মাত্র যে ইউজারটা সেট করলাম ইনাকে দিয়ে যদি লগ ইন করি, তাহলে দেখেন আপনি যে কয়টা মডিউলের অ্যাক্সেস তাকে দিয়েছেন শুধুমাত্র সেই তিনটা মডিউলই উনি দেখতে পাচ্ছে, ড্যাশবোর্ড, স্টক, দোকান বিক্রয়, অর্থাৎ তিনটা মডিউল কিন্তু সে দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো তাহলে এটা আসলে এইভাবে আপনাকে ইউজার সেট করতে হবে যদি কিনা কাউকে কোনো নির্দিষ্ট মডিউলের অ্যাক্সেস আপনি দিতে চান। তো আমি এটাকে আবার লগ আউট করে আমি মূল সিস্টেমে ঢুকে যাচ্ছি। আচ্ছা, তো বাম পাশে মেনু বার, এই মেনু বার থেকে আপনি কি কি পাচ্ছেন দেখেন, আমার এখানে আছে মেথড। এই মেথড সিস্টেমটা কি, মেথড সিস্টেমটা হলো আপনাকে ফার্স্ট টাইমে যখন কাজ শুরু করতে হবে আপনাকে মেথডগুলো সেট করে দিতে হবে। মেথড হলো ট্রানজেকশন মেথড, অর্থাৎ আপনি কোন কোন মেথডে টাকা ট্রান্সফার করবেন, টাকা লেনদেন করবেন, বিজনেসের অ্যাকাউন্টটা মেনটেন হবে কি দিয়ে, অর্থাৎ ক্যাশ, বিকাশ, নগদ এই জাতীয় যেগুলো আছে আপনি এগুলো সেট করবেন। তো আমি প্রথমে মেথড যোগ করুন বাটনে প্রেস করলাম, এখানে আমি একটা মেথড লিখলাম ক্যাশ। যদি আপনার ক্যাশের কোনো ওপেনিং ব্যালেন্স থাকে আপনি ওপেনিং ব্যালেন্স হিসেবে লিখতে পারেন, যদি না থাকে এটা জিরো থাক, পরবর্তীতে ট্রানজেকশন গুলোতে টাকাগুলো আসবে। তো আমি এটাকে সংরক্ষণ করলাম। তো ক্যাশ নামে একটা মডিউল, একটা মেথড কিন্তু সেট হয়ে গেছে। তা আমি মেথড যোগ করুন, এখান থেকে আমি আরো একটি মেথড অ্যাড করলাম, ধরুন ব্যাংক, ব্যাংকের মেথডও অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমি আরো একটি মেথড যোগ করলাম, ধরুন বিকাশ, এটাকে সংরক্ষণ করলাম
এটাও সংরক্ষণ হলো। তো এইভাবে আসলে মেথড মডিউলগুলা আমরা যুক্ত করব। তো মেথডের এখানে আমি পর্যায়ক্রমে দেখাবো। তো এখানে ফান্ড ট্রান্সফার অপশন আছে। ধরুন আপনার ব্যালেন্স আছে ক্যাশে 50,000 টাকা, বাট ক্যাশ থেকে আপনি ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন। তো শর্ট টাইমে আপনি ফান্ড ট্রান্সফার বাটনে ক্লিক করবেন, এক মেথড সিলেক্ট করবেন, আরেক মেথড সিলেক্ট করবেন, করে ট্রান্সফারের পরিমাণ দিয়ে আপনি যখন সেট করবেন টাকাটা, তখন দেখবেন যে আপনার এই ক্যাশের 50,000 টাকা ব্যাংকে চলে গেছে, ঠিক আছে। বাট মূল ক্যাশের কোনো হিসাব কিতাব গরমিল হবে না। আপনার মেথড থেকে মেথড ফান্ড ট্রান্সফার মানে নির্ভুল হিসাব যাতে রাখতে পারেন, সবকিছু বিবেচনা করে এই সমাধান ইআরপি সিস্টেমটা তৈরি করেছে। তো মেথড, তো তারপরে এখানে আছে দেখেন স্টক। আমি উপর দিক থেকে আসি, স্টক। এই স্টক থেকে এসে আমাদেরকে পণ্যগুলো সেট আপ করতে হবে, ঠিক আছে। তো পণ্য সেট আপের জন্য আমাকে এখানে প্রোডাক্ট যোগ করুন বাটন আছে, এখানে ক্লিক করে করে আমাকে পণ্যগুলো সেট আপ করতে হবে, যেটা আমি পর্যায়ক্রমে দেখাবো। তো স্টক মডিউলে আমি স্টকের সকল হিসাব পাবো, স্টকের সামারি রিপোর্ট পাবো, এগুলো প্রিন্ট করতে পারবো। আপনার স্টকের ভিতর থেকে আপনার প্রোডাক্টের অনলাইন সেল কতটি করেছেন, সব থেকে বিক্রয় কতটি করেছেন, অনলাইন থেকে রিটার্ন আসছে কত, রিঅর্ডার লেভেল কত, স্টক কত, স্ট্যাটাস, এগুলো সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো লেজার মডিউল, এই লেজার মডিউল থেকে আপনি তিনটা আলাদা আলাদা সেগমেন্ট পাবেন, একটা সাপ্লায়ার, একটা কাস্টমার, একটা কুরিয়ার। যেহেতু আমাদের তিনটা স্টেপে লেজার মেনটেন হবে, তো সাপ্লায়ারটা হলো যাদের থেকে আপনি পারচেস করবেন, ঠিক আছে, তাদের সিস্টেম। তো এই সাপ্লায়ারের ভিতরেও এখানে এসে সাপ্লায়ার যোগ করবেন, ঠিক আছে। এখানে সাপ্লায়ার যোগ করে বাটন প্রেস করে সাপ্লায়ার যোগ করতে হবে। কাস্টমারের ক্ষেত্রেও সেম, আবার কুরিয়ারের ক্ষেত্রেও সেম। কুরিয়ারের ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো দেখাবো পর্যায়ক্রমে। তো এখানে আমি স্টক থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব, লেজার থেকে আমার সাপ্লায়ার, কাস্টমার এবং কুরিয়ারগুলো অ্যাড করব। তো কুরাই, এই কুরাইটা হলো ইনভয়েস, যেখান থেকে আমি পারচেস করব, অর্থাৎ সাপ্লায়ার গুলো যে সেট করেছি, সাপ্লায়ার থেকে যদি পারচেস করতে হয় বা কুরাই করে স্টকে ঢুকাতে হয়, সেক্ষেত্রে আমরা এই কুরাই ইনভয়েস থেকে কাজ করব, ঠিক আছে। তো তারপরে এখানে আছে দোকান বিক্রয়, যেখান থেকে দোকান থেকে যদি সরাসরি বিক্রি করেন আপনারা, তো সরাসরি বিক্রয়ের জন্য আমরা দোকান বিক্রয় অপশনটি ব্যবহার করব। এই দোকান বিক্রয় অপশনটিতে আপনারা দোকান থেকে সরাসরি সেল করতে পারবেন, সেটা আপনার লেজার কাস্টমারের সাথেও, আবার ওয়াক ইন কাস্টমার যদি কিনা কোনো ওয়াক ইন কাস্টমার থাকে তাদেরকেও বিক্রি করতে পারবেন। অনলাইন বিক্রয়, এই অনলাইন বিক্রয়টা হলো আপনি অনলাইনে যে সকল অর্ডার পাচ্ছেন, এই অনলাইনে অর্ডারগুলো আপনারা এখানে ট্র্যাকিং করতে পারবেন। তো অনলাইনে প্রথমে আপনি ইনভয়েস করে পাঠাবেন কুরিয়ারের এগেইনস্টে, কুরিয়ার হয়ে আপনার কাস্টমারের কাছে যখন ইনভয়েস যাবে, সেখান থেকে প্রোডাক্ট রিটার্নও আসতে পারে, আবার ওটা পেন্ডিং থাকতে পারে, আবার টাকাটা রিসিভড হতে পারে। এই সকল সিস্টেমটা এখান থেকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। অন্যান্য আয় ব্যয়, এই সেগমেন্ট থেকে আমরা বিভিন্ন খাত ওয়াইজ খাত তৈরি করে করে আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স, এগুলো এন্ট্রি করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আপনার বিভিন্ন খাত, যেমন ইনকামের সোর্স থাকতে পারে আদার্স অন্যান্য বিভিন্ন ব্যবসা থেকে, সেটা আপনি এখানে রাখতে পারেন। বিভিন্ন পার্টিকুলার অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে। অ্যাড পার্টিকুলার থেকে পার্টিকুলার অ্যাড করতে পারেন। আদার্স এক্সপেন্স, যেখান থেকে আপনি বিভিন্ন খাত করে করে আদার্স বিভিন্ন খাত তৈরি করে করে এক্সপেন্স, যেমন দোকান ভাড়া, ইলেকট্রিসিটি বিল, এই সকল খাত যোগ করতে পারবেন এখান থেকে করে করে আপনি এন্ট্রি করতে পারবেন। স্যালারি, আপনার যারা এমপ্লয়ি আছে, এমপ্লয়ীদের আলাদা করে যাতে স্যালারি ট্র্যাকিং করতে পারেন, তার জন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। এখান থেকে আপনি প্রথমে কোনো কর্মচারী যোগ করতে পারবেন, তার যোগদানের তারিখ এবং মূল বেতন সহ। তারপর থেকে আপনি ওনার সাথে ট্রানজেকশন করতে পারবেন, যে ওনাকে কবে কখন টাকা দিয়েছেন, মানে টোটাল হিসাব লেজার আকারে ওনার সাথে আর কি থাকবে। ইনভেস্টমেন্ট, যদি কিনা আপনার ব্যবসাতে কোনো নিজের ইনভেস্ট অথবা কারোর থেকে ইনভেস্ট নিয়ে থাকেন, সেই হিসাবটা আপনি ইনভেস্ট মডিউলে রাখতে পারবেন, ঠিক আছে। তো ইনভেস্টে এসে আপনি এখান থেকে ইনভেস্টার যোগ করতে পারবেন। ইনভেস্টার যোগ করার পরে এখান থেকে ট্রানজেকশন করতে পারবেন, অর্থাৎ ইনভেস্ট করতেছেন নাকি ইনভেস্ট থেকে রিমুভ মানে উইথড্র করতেছেন, এটা করে টোটাল একটা লেজার হিসাব পাবেন এখান থেকে, ঠিক আছে। লোন মডিউল, এই লোন মডিউলটা কি? লোন মডিউলটা হলো দুই রকম, ঠিক আছে। একটা লোনের ভিতর দুইটা আলাদা আলাদা সেগমেন্ট তৈরি করেছি। একটা আছে লোন টেকেন মানে ধার নেওয়া, আর একটা আছে লোন গিভেন মানে ধার দেওয়া। তো ধার নেওয়াটা কি? আপনি কারোর থেকে ধার নিলেন, তার নামে একটা আইডেন্টিটি তৈরি করে, লেজার তৈরি করে, তার নামে টোটাল লেজার হিসাব থাকবে। কবে কখন টাকা নিয়েছেন, ওনাকে কবে ফেরত দিলেন, আপনার বর্তমান বাকি কত আছে, মানে আপনার দেনা কত টাকা আছে, এটা আপনি এখান থেকে রাখতে পারবেন। এখানে পার্টি যোগ করা থেকে পার্টি যোগ করতে হবে, ট্রানজেকশন থেকে ট্রানজেকশন করতে হবে, ঠিক আছে। ধার নেওয়া নাকি ধার ফেরতেই। আর ধার দেওয়া কি? ধার দেওয়া হলো সেম জিনিসটা, বাট আপনি কাউকে ধার দিয়েছেন, ঠিক আছে। আপনি কাউকে ধার দিয়েছেন, ওই টাকাটা আবার ফেরত পাচ্ছেন কবে, আপনি কত টাকা বকেয়া আছে, ঠিক আছে, মানে আপনি পাচ্ছেন পাওনা কত টাকা আছে মার্কেটে, এটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন, ঠিক আছে।
তো মেথড মডিউলটা আগেই দেখিয়েছি, এখান থেকে আপনি আপনার ক্যাশ ক্যাপিটালটা বা অ্যাকাউন্টটা কিভাবে নিয়ন্ত্রণ হবে সেই সিস্টেমটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ ক্যাশ, বিকাশ, ব্যাংক, নগদ এইগুলো আপনি এখান থেকে সেট করবেন। সেট করার পরে এখান থেকে আপনি যে মডিউলগুলো আছে সকল মডিউলের ট্রানজ্যাকশনের যে হিস্টোরিগুলা, এই হিস্টোরিগুলা আপনারা এখান থেকে মেথড লেজারের মাধ্যমে পাবেন। আবার আপনি টোটাল স্টেটমেন্টটা অর্থাৎ আপনার ক্যাশ বা ব্যাংকের যে স্টেটমেন্টগুলো এখান থেকে পাবেন। ইউজার ম্যানেজমেন্ট আগে দেখিয়েছি। তো এটা হলো মূল সমাধান ইআরপি সিস্টেম। তো এখন আমি পর্যায়ক্রমে প্রতিটি মডিউল বা মেনুতে কিভাবে কাজ করবেন সেটা দেখানোর চেষ্টা করব। সমাধান ইআরপিতে আপনারা ইনভেস্টমেন্ট কিভাবে করবেন, ইনভেস্টমেন্টের এন্ট্রি, উইথড্র এগুলো কিভাবে করবেন। তো আমি প্রথমে সিস্টেমটি ওপেন করে বাম পাশে মেনু বার থেকে আমি ইনভেস্টমেন্ট মডিউলে চলে গেলাম। তো ইনভেস্টমেন্ট মডিউল লোড হওয়ার পরে এখানে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অপশনের উপরের লাইনে ইনভেস্টর যোগ করুন, জাস্ট এখানে একটা ক্লিক করে আপনার ইনভেস্টর যোগ করতে হবে। ঠিক আছে, তো আমি একটা নাম লিখলাম, এর ঠিকানা লিখলাম, কন্টাক্ট লিখলাম। তো সংরক্ষণ করুন বাটনে চাপ দিলে আপনার এই ইনভেস্টরটি যোগ হবে। ঠিক আছে, তো ইনভেস্টর যোগ হলো। এখন আমি ইনার নামে টাকা ইনভেস্ট করব, আর কি ইনার থেকে টাকা নিলাম, অথবা আমি নিজে, ইনি ধরুন আমার নিজেরই নাম, তো আমি টাকাটা ইনভেস্ট করার জন্য এখান থেকে ট্রানজেকশন বাটন একটা প্রেস করব। এখানে তারিখ সেট করতে হবে। তো তারিখ ডিফল্ট হিসাবে আজকের তারিখ আসবে, বাট আপনি চাইলে আগে পরে যে কোনো তারিখ দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে তারিখ দিচ্ছি ধরুন 14 তারিখ, ঠিক আছে, বা 12 তারিখ। তো 12 তারিখে ইনভেস্টমেন্ট এবং উইথড্র দুইটা অপশন আছে। আমি এখান থেকে ইনভেস্ট করব, যেহেতু ইনভেস্ট সিলেক্ট করলাম। ইনভেস্টরের নাম আপনি যেগুলো সেট করেছেন, অর্থাৎ আপনি যে নামগুলো লিস্ট করেছেন সেগুলোই ড্রপ ডাউনে আসবে। তো এখান থেকে আমি ড্রপ ডাউন সিলেক্ট করলাম। ইনভেস্টরের ঠিকানা এবং বর্তমান নেট ইনভেস্টমেন্ট যদি থাকে সেটা অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, যেহেতু নাই সবকিছু জিরো। এখন পরিমাণ কত, পরিমাণ আমি দিচ্ছি 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা। এখন এই যে টাকাটা, এই টাকাটা আমি কিসের মাধ্যমে গ্রহণ করতেছি, ওই যে আমরা প্রথমে মেথড গুলো সেট করছিলাম সেই মেথড গুলোই এখানে ড্রপ ডাউনে পাবেন। ধরুন টাকাটা আমাকে ব্যাংকে দিচ্ছে, ঠিক আছে, ব্যাংকে দিচ্ছে। তো ব্যাংকে দেখেন বর্তমান ব্যালেন্স জিরো। তো কোনো মন্তব্য থাকলে মন্তব্য এখানে লিখতে পারেন, লিখে জাস্ট এখানে সংরক্ষণ ও প্রিন্ট রিসিপ্ট বাটনে প্রেস করার সাথে সাথে এইখান থেকে আপনার মানি রিসিপ্ট সহ তৈরি হয়ে যাবে। এবং আপনার এই যে টাকাটা ইনভেস্ট হচ্ছে, এই ইনভেস্টের টাকাটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে ইনভেস্টের পরিমাণ 1,20,000 টাকা, নেট ইনভেস্ট এত, এর ডিটেল সুদ তৈরি হয়ে গেল। এবং এটা চাইলে আপনি এইভাবে প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, এটা চাইলে এইভাবে প্রিন্ট দিতে পারবেন। ওকে, তো এখন আমি যদি উইথড্র করাতে চাই, অর্থাৎ উনি ইনভেস্ট করলো, এখন কোনো কারণে টাকাটা ওনাকে কিছু টাকা ফেরত দিতে হচ্ছে, উইথড্র করে নিচ্ছে, তো সেক্ষেত্রে কিভাবে করবেন। তো এখান থেকে দেখেন আমি ইনভেস্ট করার সাথে সাথে উপরে কিন্তু কারেন্ট ব্যালেন্স তো আপডেট হয়ে গিয়েছে, 1,20,000 টাকা দেখাচ্ছে এখানে। ঠিক আছে, আমি এখানে ট্রানজেকশনে যাব, আবার ট্রানজেকশনে গিয়ে এখান থেকে তারিখ সিলেক্ট করলাম হলো 13 তারিখ। ঠিক আছে, 13 তারিখ। 13 তারিখে এসে আমি ইনভেস্টরকে দিয়ে দিলাম উইথড্র, যে উইথড্র করাচ্ছি কত টাকা। ইনভেস্টরের নাম হলো ইনি, ইনার দেখেন নেট ইনভেস্ট আছে 1,20,000 টাকা। এখন কত টাকা উইথড্র করতেছি, 10,000 টাকা। তো 10,000 টাকা উইথড্র করলাম কোন মেথড থেকে, আমি ব্যাংক থেকে উইথড্র করলাম, আমি ব্যাংক থেকে করলাম। তো ব্যাংক থেকে উইথড্র করার পর এখানে সংরক্ষণ করে দেন, সংরক্ষণ করে দিলে আমার এটা সংরক্ষণ হয়ে গেল। ঠিক আছে, এবং মানি রিসিপ্ট তৈরি হয়ে গেল। বর্তমানে নিট ইনভেস্ট কত, 1,10,000 টাকা। উনি উইথড্র করেছে কত, যে উইথড্র করেছে কত, 10,000 টাকা। ঠিক আছে, বন্ধ করে দিলাম। তাহলে দেখেন এই ইনভেস্টরের ডিটেল স্টেটমেন্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনার টোটাল ইনভেস্ট ছিল 1,20,000 টাকা, উনি উইথড্র করেছে 10,000 টাকা, নেট ইনভেস্ট আছে হলো 1,10,000 টাকা। এখন কোনো কারণে আপনার কোনো এক সময় এনাকে লেজারটা বের করে দিতে হলো, তো লেজার বের করার জন্য খুব সহজে আপনি এখানে পাশে থাকা লেজার বাটন একটা প্রেস করতে পারেন। লেজার বাটনের প্রেস করার পরে আপনার এখানে টোটাল লেজারটা ওপেন হয়ে যাবে। দেখেন এত তারিখে উনি 1,20,000 টাকা ইনভেস্ট করেছিল, যেটা ব্যাংকের মাধ্যমে টাকা ব্যালেন্স ছিল 1,20,000। এর পরবর্তীতে এসে আবার উনি উইথড্র করেছে 10,000 টাকা, এটাও ব্যাংকের মাধ্যমে। ওনার বর্তমান ব্যালেন্স এত, অর্থাৎ স্টেটমেন্টটা আপনি পেয়ে যাচ্ছেন। স্টেটমেন্টটা যখন অনেক থাকবে আপনি চাইলে ডেট টু ডেট ফিল্টার করে ডাটা বের করতে পারবেন, আবার সব ক্লিক করলে সব ডাটা আসবে। আবার এটা আপনি প্রফেশনাল ভাবে এইভাবে প্রিন্ট করেও আপনি যে ইনভেস্ট করেছে বা আপনার কাছে রাখতে পারবেন। ঠিক আছে, তো ইনভেস্টরের সিস্টেমটা ছিল এটা। এছাড়াও আপনার ধরেন এখান থেকে ইনভেস্টর গুলো ডিলিট করবেন, তো যদি কিনা কারণ নিট ইনভেস্ট থাকে এই অবস্থাতে আপনি ডিলিট করতে পারবেন না।
ঠিক আছে। আর ডিলেট কোনো কিছু করতে গেলে অ্যাডমিনের পাসওয়ার্ড আসবে, এবং পাসওয়ার্ড দিলেও এখন ডিলেট হবে না, কারণ হলো এখানে তার অ্যামাউন্ট আছে। যদি কিনা তার নেট ইনভেস্টের পরিমাণ 0 হয়, সেক্ষেত্রে আপনি শুধু ডিলেট করতে পারবেন। ডিলেট শুধু সেই করতে পারবে যার অ্যাডমিনের পাসওয়ার্ড জানা আছে। অর্থাৎ আপনি কাউকে পোস্টিং এর জন্য দিলেন, সে একটা পোস্টিং দিল, তার মনে চাইলো সে আবার ডিলিট করে ফেললো, সে চাইলেই পারবে না, কারণ আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড এখানে দিতে হবে, না দিলে ডিলিট করতে পারবে না। আচ্ছা, এখানে আপনি যে উইথড্র করলেন 10,000 টাকা, এই 10,000 টাকা উইথড্র করলেন, এই এন্ট্রিটা ভুল হয়েছে। আপনার আপনার আসলে উইথড্র করার কথা ছিল হলো 20,000 টাকা, তো আপনি করে ফেলছেন 10,000 টাকা, ঠিক আছে। তো এটা ভুল হয়েছে। তো এটা এডিট করবেন কিভাবে? তো এটা এডিট করার জন্য এখানে ট্রানজেকশন হিস্টোরি নামে একটা জায়গা আছে, এই ট্রানজেকশন হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করলে সকল যে ট্রানজেকশন গুলো হচ্ছে সব আসবে। তো এটা চাইলে আপনি পরবর্তীতে আপনার প্রিন্টও দিতে পারবেন। এখানে ভিউ বাটন আছে, ভিউ বাটন প্রেস করে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এই রিসিপ্টটা দেখেন চলে আসছে, এটা কিন্তু প্রিন্ট করতে পারবেন আবার। এখন আবার এখান থেকে যখন অনেক ইনভেস্টরের লিস্ট থাকবে, আপনি কিন্তু চাইলে এখান থেকে কারো নাম দিয়ে সার্চ করতে পারবেন, ডেট টু ডেট ফিল্টার করে বের করতে পারবেন। তো এটা প্রিন্টও নিতে পারবেন, ঠিক আছে। এটা আবার চাইলে প্রিন্টও নিতে পারবেন। এখন আপনার এই উইথড্রর অ্যামাউন্টটা ভুল হয়েছে, তো এটাকে আপনি ডিলিট করতে চান। তো ডিলিট করার জন্য জাস্ট ডিলিট বাটন একটা প্রেস করবেন। ডিলিট বাটন প্রেস করে অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে, আমি অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে ডিলিট বাটন প্রেস করলাম। তাহলে দেখেন এই 10,000 টাকা যে এন্ট্রি করেছিলেন ভুল হয়েছে, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এটা আবার রিক্যালকুলেশন হয়ে আপনার ব্যালেন্সে ফিরে যাবে, ঠিক আছে। দেখেন ডিলিট হয়ে গেছে। তাহলে এখন কিন্তু এই ট্রানজেকশনটা আর নাই, হ্যাঁ। এবং ব্যালেন্স দেখেন আবার 1,20,000 টাকা চলে আসছে, এবং উইথড্রোর অ্যামাউন্ট কিন্তু আর থাকবে না, ঠিক আছে। এই উইথড্রোর অ্যামাউন্টটা আর থাকবে না। এখানে মোট উইথড্রো আছে, জাস্ট একবার রিফ্রেশ দিলে এটা চলে যাবে। তো দেখেন এই যে উইথড্রোর অ্যামাউন্ট 0 এবং নেট ইনভেস্টমেন্ট 1,20,000 টাকা, ঠিক আছে। এখন আপনি এই ট্রানজেকশনটা আবার করতে চান, যেহেতু ভুল হয়েছিল, আমি ইনভেস্টমেন্টকে উইথড্র করলাম, ইউজারের নাম দিলাম আখি, এবং পরিমাণ দিচ্ছি হলো 20,000 টাকা। এই 20,000 টাকা হওয়ার কথা, আমি দিছিলাম 10,000 টাকা, তাই না। তো এটা ভুল করছিলাম, তো এখন ব্যাংকে দিচ্ছি, এটাকে আবার সংরক্ষণ করলাম। তো সংরক্ষণ করলে এখন কিন্তু ওই 20,000 টাকা আবার হয়ে গেছে। তার মানে এখন আপনার কমপ্লিট, এখন 20,000, এখন ব্যালেন্স আছে হলো 1,00,000 টাকা, ঠিক আছে। এইভাবে খুব সহজে আপনারা ইনভেস্টমেন্টটা করতে পারবেন। এখন ইনভেস্টমেন্ট যে করলেন, আপনার মেথডে কি অবস্থা একটু দেখে আসি। তো আপনি পরবর্তী কিছু কাজটা যেগুলো আপনি ক্যাশ থেকে ব্যালেন্স করবেন, ক্যাশে তো আপনার ব্যালেন্স নাই। তাই মেথডে গিয়ে দেখলাম এখানে ব্যাংকে টাকা আছে 1,00,000 টাকা, আমার ক্যাশে টাকা নেই। তো আমি ব্যাংক থেকে টাকাটা ক্যাশে উইথড্র করব। তো ক্যাশে নেওয়ার জন্য এখানে ফান্ড ট্রান্সফার অপশন আছে, এখান থেকে আপনি জাস্ট ডেটটা ক্লিক করবেন। ডেটটা আমি দিচ্ছি 13 তারিখে। তো 13 তারিখে এসে এখানে ফ্রম মেথড দিচ্ছি হলো ব্যাংক, ব্যাংক থেকে আমি দিচ্ছি ক্যাশে, ক্যাশে টাকা নিচ্ছি হলো 50,000 টাকা। বিবরণ কোনো কিছু থাকলে, মন্তব্য কোনো কিছু থাকলে লিখে ট্রান্সফার এন্ড প্রিন্ট, এটা চাপ দেওয়ার সাথে সাথে আপনার এই মেথডের টাকাটা আপনার ক্যাশে চলে আসবে, অর্থাৎ ব্যাংকের 50,000 টাকা ক্যাশে চলে আসবে। এটা আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন ব্যাংকের বর্তমান ব্যালেন্স 50,000, আবার ক্যাশের বর্তমান ব্যালেন্স 50,000, ঠিক আছে। তো এখানে কিন্তু চলে এসেছে। তাহলে আপনার ইনভেস্টমেন্ট খুব সহজে কিন্তু এই সিস্টেমটি সমাধান ইআরপি দিয়ে কিন্তু আপনি করতে পারতেছেন, ঠিক আছে। টোটাল ইনভেস্টমেন্টের হিসাবটা, মেথডের হিসাবটা ইজিলি করতে পারতেছেন। তো এখন আমরা দেখব আমরা সমাধান ইআরপি থেকে কিভাবে লোন দেওয়া নেওয়া করব। তো আমি মেনু বার থেকে লোন মডিউলে চলে যাচ্ছি। লোন মডিউলের ভিতরে আপনারা দুইটা অপশন পাবেন, একটা ধার নেওয়া, একটা ধার দেওয়া। আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এর উপরে টগল বাটন থেকে আপনারা চাইলে ইংলিশে করলে সবকিছু ইংলিশ হয়ে যাবে, বাংলা করলে সবকিছু বাংলা থাকবে। তো এখান থেকে আমরা ধার নেওয়াতে যাব। প্রথমে ধার নেওয়া হলো আপনি কারো থেকে ধার নিলেন এবং এটা পরিশোধ করতে হবে, অর্থাৎ আপনার দেনা। আর ধার দেওয়া হলো আপনি কাউকে টাকাটা ধার দিচ্ছেন, এটা আপনি আবার ফেরত পাবেন, এবং এটা হলো আপনার পাওনা। তো আমি ধার নেওয়া মডিউলে এসে প্রথমে পার্টি যোগ করা অপশনে ক্লিক করব। তো পার্টি যোগ করুন, এখানে নাম দিতে হবে। তো নাম দিচ্ছি আমি, ধরুন মামুন, ঠিক আছে। তো ইনার ঠিকানা কি, ঠিকানা হলো ঢাকা। এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, দিয়ে সংরক্ষণ করলাম। তো এটা কিন্তু যোগ হচ্ছে, ঠিক আছে। তো ইনার থেকে আমি ধার নিব, এটা আমি ধার নেওয়া হিসাবে যোগ করলাম, ঠিক আছে। এবং ধার দেওয়াতে গেলাম, ধার দেওয়াতে গিয়ে আমি আর একটি পার্টি যোগ করলাম। তো এখানে পার্টির নাম লিখছি আমি, এখানে ঠিকানা লিখলাম, কন্ট্যাক্ট লিখলাম, লিখে এটা সংরক্ষণ করলাম। তো সংরক্ষণ করলে এটাও কিন্তু সংরক্ষণ হয়ে গেল, ঠিক আছে।
তো আমি ধার নেওয়াতে একটা পার্টি যোগ করলাম, ধার দেওয়াতে একটা পার্টি যোগ করলাম, ঠিক আছে। তো ধার নেওয়াতে গেলাম, আমি এখন ধার দিব। ধার দেওয়ার জন্য আমি ট্রানজেকশনে ক্লিক করব। এই ট্রানজেকশনে ক্লিক করে প্রথমে ট্রানজেকশন টাইপটাকে সিলেক্ট করতে হবে, যেটা ধার নিচ্ছি না ধার দিচ্ছি, ঠিক আছে। মানে ধার নিচ্ছি নাকি এটা নেওয়া ধার ফেরত দিচ্ছি। তো ধার নেওয়া সিলেক্ট করলাম। ধার নেওয়া সিলেক্ট করে এখানে তারিখ দিচ্ছি আমি। তো তারিখটা দিচ্ছি আমি 13 তারিখে, ঠিক আছে। 13 তারিখে দিচ্ছি। এখানে পার্টি সিলেক্ট করব, যে যে পার্টি আমার সেট আপ থাকবে, মানে আমি অ্যাড করেছি ওইগুলো ড্রপ ডাউনে আসবে। তো পার্টি সিলেক্ট করার পরে এখানে পরিমাণ দিচ্ছি, পরিমাণ দিলাম 50,000 টাকা। এই 50,000 টাকা কোন মেথডে আমি রিসিভ করব? আমি যদি ক্যাশ দিই, ক্যাশে আমার ব্যালেন্স আছে 50,000 টাকা, ব্যাংকে টাকা আছে 50,000, বিকাশে টাকা নেই, আমি বিকাশে টাকাটা নিচ্ছি ওনার থেকে। কোনো মন্তব্য থাকলে কি পারপাসে নিচ্ছেন বা কোনো রেফারেন্স নাম্বার, ট্রানজেকশন নাম্বার, এগুলো আপনারা মন্তব্যে অ্যাড করতে পারেন। তো এটা এখন এখন যদি সংরক্ষণ ও প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা সংরক্ষণ হয়ে যাবে। এবং দেখেন এনার পূর্ববর্তী কোনো ব্যালেন্স ছিল না, আমি পরিমাণ 50,000 টাকা ধার নিয়েছি, বর্তমান ব্যালেন্স আছে 50,000 টাকা, ঠিক আছে। এটাকে চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন, এটা ধার নেওয়া হচ্ছে। তো এখন এটাকে বন্ধ করে দিলাম। তাহলে দেখেন ইনার লেজারে কিন্তু টাকাটা উঠে গেছে, যে আমি মামুন সাহেবের কাছ থেকে 50,000 টাকা লোন নিয়েছি, ধার নিয়েছি, ঠিক আছে, বা লোন নিয়েছি। তো এখন আমি যদি এটা ফেরত দিতে চাই, আমি জাস্ট ট্রানজেকশনে যাব, এখানে ধার ফেরত অপশনটাকে সিলেক্ট করে দিব। এখানে তারিখ দিচ্ছে আমি 12 তারিখেই দিলাম, এবং তারিখ সিলেক্ট করলাম মামুন। ইনার দেখেন 50,000 টাকা ব্যালেন্স আছে। এখান থেকে পরিমাণ দিচ্ছি আমি 20,000 টাকা। এই 20,000 টাকা আমি ক্যাশ থেকে টাকাটা দিচ্ছি, ঠিক আছে। আমি ক্যাশ সিলেক্ট করলাম 50,000 টাকা। কোনো মন্তব্য থাকলে মন্তব্য দিতে পারেন, দিয়ে আমি এখন সংরক্ষণ করে দিচ্ছি। দিলে এটা কিন্তু সংরক্ষণ হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ওনার প্রিভিয়াস ব্যালেন্স ছিল 50,000 টাকা, ওনাকে এখন 20,000 টাকা আমি পরিশোধ করে দিয়েছি, ধার ফেরত দিয়েছি। বর্তমানে ওনার ব্যালেন্স আছে 30,000 টাকা, ঠিক আছে। এটা মানে রিসিপ্ট আকারে হয়ে যাবে, আপনি চাইলে প্রিন্ট করে ওনাকে দিতে পারেন, পাঠাতে পারেন অনলাইনে পিডিএফ করে। তো আপনি এখন উনি অনেকদিন পরে আপনাকে বললো যে ভাই আমার লেজারটা একটু দেখান, যে আসলে আপনি কবে টাকা নিয়েছেন আর কবে কবে টাকা দিয়েছেন। আপনি জাস্ট এক ক্লিকে এই লেজার বাটনটা প্রেস করে দিবেন। লেজার বাটনে একটা প্রেস করে দিয়ে আপনি কিন্তু এইখান থেকে আপনি এখানে লেজার দেখতে পারবেন, যে আপনি ধার নিছেন কবে। ধার নিছেন হলো 30,000 টাকা। এখান থেকে ধার ফেরত দিয়েছেন হলো, সরি, এখান থেকে ধার নিছেন হলো 50,000 টাকা। তো 50,000 টাকা এবং ধার ফেরত দিয়েছেন হলো 20,000 টাকা, ঠিক আছে। দেওয়াতে আপনার এখন বর্তমান ব্যালেন্স কত? বর্তমান ব্যালেন্স হলো 30,000 টাকা। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে হিসাবগুলো করতে পারবেন এবং এটাকে প্রিন্ট করে দিতে পারবেন ওনাকে, ঠিক আছে। এনাকে কিন্তু প্রিন্ট করে টাকা এটা দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। এবং এখান থেকে কিন্তু ডেট টু ডেট ফিল্টারও করতে পারবেন আপনারা। এখন আপনার যদি কোনো একটা এন্ট্রি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্রানজেকশন হিস্টোরিতে যেতে পারেন। এই ট্রানজেকশন হিস্টোরি থেকে আপনি যে কোনো সময় যে মানি রিসিপ্ট গুলো আছে এটা কিন্তু চাইলে এক ক্লিকে আবার রিপ্রিন্ট করতে পারেন। মানে আপনার সামনে ভিউ হবে রিসিপ্টটা, রিসিপ্টটা ভিউ হইলে এটা কিন্তু আপনি প্রিন্ট দিতে পারবেন। তো এখন আপনার এই ট্রানজেকশন হিস্টরিতে গিয়ে আপনার মনে হলো যে আপনার কোনো একটি এন্ট্রি ভুল হয়েছে, আপনি কিন্তু চাইলে সহজে এটাকে ডিলিট করে আসতে পারবেন। অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে আপনি ডিলিট করতে পারবেন। যদি ডিলিট করেন তাহলে কিন্তু এই ট্রানজেকশনটা বাতিল হবে এবং আপনার রিক্যালকুলেশন হয়ে যে অ্যামাউন্টটা ছিল আবার ব্যাকে ফিরে যাবে। মানে ভুল হতেই পারে, যাতে ভুলগুলো হলে সমাধান করতে পারেন সেই সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে। আর এইখানে ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনটা থেকে আপনি ডিলেট করতে পারবেন যদি কিনা বর্তমান ব্যালেন্স না থাকে। তো যেহেতু এটার বর্তমান ব্যালেন্স আছে, অর্থাৎ বকেয়া আছে, আপনি কিন্তু চাইলে ডিলেট করতে পারবেন না। যদি না থাকতো, জিরো থাকতো, আপনি এটা ডিলেট করতে পারতেন। এই জন্য কোনো কিছু পোস্টিং দেওয়ার আগে আগে চেক করে নেবেন যে আপনার নাম, ঠিকানা, কন্ট্যাক্ট এগুলো সঠিক আছে কিনা। যদি না থাকে, এন্ট্রি ভুল হয়ে থাকে, আপনি জাস্ট এখান থেকে ডিলিট করে আসতে পারবেন। আবার এখানে ঠিকানা, কন্ট্যাক্ট চাইলে এডিটও করতে পারবেন। এখানে নামটা এডিট করতে পারবেন না, বাট ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার যদি পরিবর্তন বা আপডেট করতে আপনি চাইলে আপডেট করে আসতে পারবেন। তো ধার দেওয়াটাও সেম। আমি ধার নিলাম, ধার নিলে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে ক্যাশ বেড়ে গেছে, ওই যে 30,000 টাকা বেড়ে গেছে। আর ধার দিলে আসলে টাকা কমবে। আমি যদি ধার দিই, এখান থেকে আমি ট্রানজেকশনে যাব, ট্রানজেকশনে গিয়ে ধার দেওয়া। তো ধার দিচ্ছি কয় তারিখে? আমি ধার দিচ্ছি হলো 13 তারিখে। 13 তারিখেই দিচ্ছি। 13 তারিখে আমি তার এনার নাম সিলেক্ট করলাম, এনার পরিমাণ দিচ্ছি হলো 25,000 টাকা। 25,000 টাকা ধার দিচ্ছি। কোন মেথড থেকে দিচ্ছি? আমি ব্যাংক থেকে টাকাটা দিচ্ছি। কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন, লিখে সংরক্ষণ করে দেন। সংরক্ষণ ও প্রিন্ট বাটন প্রেস করলে আপনার এই ধারটা দেওয়া হয়ে যাবে। অর্থাৎ পূর্ববর্তী কোনো ব্যালেন্স নেই, আপনি টাকা দিয়েছেন 25,000, 25,000 টাকা আপনি পাচ্ছেন, ঠিক আছে। এটা ধার দিচ্ছেন আপনি ওনাকে। তো এটাকে বন্ধ করে দিলাম।
তো এখন আমি যদি এটাকে আবার রিটার্ন নিয়ে নিই, মানে উনি আমাকে টাকাটা ফেরত দিয়েছে, এখানে দেখেন ফেরত পেয়েছি লেখা আছে। তো জাস্ট এখানে ট্রানজেকশনে যাবেন, ট্রানজেকশনে গিয়ে ধার পরিশোধে ক্লিক করবেন, এখানে তারিখটাকে দিবেন, তারিখটা আমি দিচ্ছি 13 তারিখে। এখানে টাইপ আমি সিলেক্ট করলাম। তো এখানে পরিমাণ কত, পরিমাণ হলো 15,000 টাকা। 15,000 টাকা উনি আমাকে পরিশোধ করতেছে। কোথায় পরিশোধ করতেছে? ক্যাশে পরিশোধ করতেছে, ঠিক আছে। তো ক্যাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করতেছে। তারিখ হলো 13 তারিখ, এর আমি আর বাড়ায় দিই, 14 তারিখ দিচ্ছি। দিয়ে এখানে যা সংরক্ষণ প্রিন্ট করে দেন, এই টাকাটা কিন্তু আপনার রিসিভ হয়ে যাবে। তো দেখেন ওনার পূর্ববর্তী ব্যালেন্স ছিল 25,000 টাকা, উনি আপনাকে টাকা দিয়েছে 15,000 টাকা, বর্তমানে ব্যালেন্স আছে 10,000 টাকা। এটা আপনি প্রিন্ট করে ওনাকে পাঠাতে পারেন, আপনার কাছে রাখতে পারেন আপনার ফাইলে। তো এখন ওনাকেও একটা রিসিপ্ট বা লেজার দেওয়া প্রয়োজন। আপনি চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে ওনার লেজারটা এক ক্লিকে বের করে দিতে পারবেন। ওনার সাথে আসলে কি কি ট্রানজেকশন বা লেনদেন গুলো আপনার সাথে হয়েছে, ঠিক আছে। যেমন আপনি এখানে ধার দিয়েছেন হলো 25,000 টাকা প্রথমে, এরপরে পরিশোধ করা হয়েছে হলো 14 তারিখে 15,000 টাকা, বর্তমানে ব্যালেন্স আছে হলো 10,000 টাকা। এখানে খুব ইজিলি এইভাবে সুন্দরভাবে এসে যাবে। আচ্ছা, এবং এখানেও যদি আপনার কোনো ট্রানজেকশন এন্ট্রি ভুল হয়ে থাকে, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে ট্রানজেকশন হিস্টোরিতে যেতে পারবেন, এবং ট্রানজেকশন হিস্টোরি থেকে এটাকে আবার আপনি ভিউ করতে পারবেন, মানে রিসিপ্ট গুলো ভিউ করে প্রিন্ট দিতে পারবেন। আবার এই সম্পূর্ণ ট্রানজেকশন হিস্টোরিটা প্রিন্ট দিতে পারবেন, ডে টু ডেট সার্চ করতে পারবেন, এক্স্যাক্টলি কোনো পার্টিকে সার্চ করে বের করতে পারবেন তার রিসিপ্ট গুলো দেখার জন্য। এবং কোনো এন্ট্রি ভুল হইলে এখান থেকে ডিলিট করতে পারবেন অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করে। অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে জাস্ট ডিলিট করলে এটা রিক্যালকুলেশন হয়ে যাবে এবং এখান থেকে ট্রানজেকশনটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। খুব সহজভাবে আসলে এটা তৈরি করার চেষ্টা করেছি। তো সমাধান ইআরপিতে ইতিমধ্যে আমি যে পার্টগুলো দিয়েছি প্রতিটা আলাদা আলাদা সেক্টরে দেখানোর চেষ্টা করেছি আসলে কাজটা কিভাবে সহজ করে করবেন। আর এই পুরা সিস্টেমটা আপনারা যদি ব্যবহার করতে চান আপনার বিজনেসের জন্য, তো স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি এই পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমাধান ইআরপি সিস্টেম থেকে অন্যান্য আয় ব্যয় এবং স্যালারি প্রদান করবেন। তো তার জন্য আমি মেনু বার থেকে চলে গেলাম অন্যান্য আয় ব্যয় মডিউলে। তো এখানে এসে তিনটা সাব মেনু পাবেন, একটা আদার্স ইনকাম, একটা আদার্স এক্সপেন্স, একটা স্যালারি। তো প্রথমে এসে আমি এখানে আদার্স ইনকামে ক্লিক করলাম। আদার্স ইনকামে এসে এটার ভিতরে আবার দুইটা পার্ট পাবেন, একটা হলো খাত সমূহ, একটা ট্রানজেকশন। যেটা খাত আছে এই খাত থেকে হলো আপনি আদার্স যে সকল সোর্স থেকে আপনার ইনকাম আসতে পারে বা আসবে এরকম খাতগুলো এন্ট্রি বা ইনপুট করে নামগুলো সংরক্ষণ করতে পারবেন। তো তার জন্য এই খাত সমূহতে এসে খাত যোগ করুন বাটনে প্রেস করবেন, এখানে নাম লিখবেন। তো নাম লিখলাম আমি যে এখান থেকে রেন্ট, ধরেন আপনি আপনার কিছু বাড়ি বা দোকান আছে সেগুলো ভাড়া দিয়ে থাকেন এবং সেগুলোর থেকে একটা অ্যামাউন্ট ভাড়া আসে, তো সেটা আপনি এইভাবে লিখতে পারেন রেন্ট হিসাবে। তো আমি এটাকে সংরক্ষণ করলাম, তো নতুন একটা খাত কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো রেন্ট নামে একটা খাত তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এই রেন্ট থেকে কিছু টাকা আয় হচ্ছে আমার, সেটা আমি ইনপুট করব। তো তার জন্য এইখানে আবারসে থাকা অবস্থায় খাত সমূহ পাশে ট্রানজেকশন, এই ট্রানজেকশনে যাব। এটা যদি ইংলিশে করেন তাহলে কিন্তু ইংলিশে করে নিতে পারেন, এখানে জাস্ট টগল থেকে আপনি ইংলিশ নিয়ে জাস্ট এখান থেকে একবার রিফ্রেশ দিলে এটা ইংলিশ হয়ে যাবে। তো আপনি চাইলে এই সিস্টেমটিতে বাংলা ইংলিশ দুইভাবে ব্যবহার করতে পারেন। তো আমি ট্রানজেকশনে গেলাম, ট্রানজেকশনে এসে এখান থেকে অ্যাড ট্রানজেকশন বাটনে প্রেস করব। এখানে পার্টিকুলার হিসেবে সিলেক্ট করলাম যে যে পার্টিকুলার অ্যাড করবেন, যেমন আমি প্রথমে রেন্ট অ্যাড করলাম, রেন্টটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। তো অ্যামাউন্ট হলো 20,000 টাকা। 20,000 টাকা আপনি একটা রেন্ট পেয়েছেন, যেটা আদার্স ইনকাম হিসাবে আপনি সিস্টেমে তুলতে যাচ্ছেন। এখানে আমি ডেট দিচ্ছি 14 তারিখে, এবং এখানে মেথড দিচ্ছি হলো ক্যাশ। এই টাকাটা আমি ক্যাশে পেয়েছি, ক্যাশে বর্তমান ব্যালেন্স দেখেন 45,000 টাকা, এটা আপনাকে দেখিয়ে দিবে সে। এবং এখানে কোনো রিমার্কস থাকলে যে কোন মাসে ভাড়াটা পাচ্ছেন এগুলো আপনি চাইলে লিখতে পারেন। এখানে সেভ অ্যান্ড প্রিন্ট এই বাটনে প্রেস করলে আপনার এই ট্রানজেকশনটা সেভ হয়ে যাবে এবং এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আপনার রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমার এই অ্যামাউন্টটা রেন্ট হিসাবে রিসিভ হয়ে গিয়েছে ক্যাশে। তো এটাকে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন, আর নাইলে ক্লোজ করে দিলাম। তো এখানে কিন্তু এটা চলে আসছে। পরবর্তী মাসে যখন আবার আপনি এইভাবে ট্রানজেকশন করবেন এখানে এসে সব জমা হয়ে যাবে একসাথে, এবং আপনি চাইলে যে কোনো সময় এটা ভিউ করে দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এটা আবার ভিউ করে এই রিসিপ্টটা বের করতে পারবেন, রিসিপ্টটা কিন্তু ভিউ করে বের করতে পারবেন। আবার চাইলে এটা যদি এন্ট্রি ভুল হয়ে থাকে বলে আপনার মনে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ডিলেটও করতে পারবেন। ডিলেট করার জন্য জাস্ট ডিলেট বাটন প্রেস করবেন, এখানে অ্যাডমিনের পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি ডিলেট করলে এটা রিক্যালকুলেশন হয়ে যাবে। তো এভাবে আদার্স ইনকাম গুলো করবেন। আবার আদার্স ইনকামের যদি আপনি প্রয়োজন মনে করেন যে আমি কোনো একটা নির্দিষ্ট খাতের ডিটেইল লেজার স্টেটমেন্ট দেখবো, তো খুব সহজে আপনি পার্টিকুলারে চলে যাবেন এই আদার্স ইনকামে থাকা অবস্থায়, বা খাত সমূহে চলে যাবেন।
বাংলাতে গেলে এখানে পার্টিকুলারে এসে জাস্ট এখান থেকে লেজার বাটনের একটা ভিউ করবেন। লেজার বাটন প্রেস করলে আপনার এই রেন্ট সেগমেন্টে যে যে স্টেটমেন্ট আছে সব স্টেটমেন্ট একবারে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সব খুঁজে বের করে দিবে। যে আপনার দেখেন 14 তারিখে একটা ইনপুট হয়েছে মাত্র 20,000 টাকা, এটাই এখানে দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনি ডেট টু ডেট ফিল্টার করতে পারেন। মানে প্রথমত ট্রানজেকশন গুলো পাচ্ছেন, দ্বিতীয়ত আপনি যে খাতগুলো তৈরি করেছেন এই খাতের এগেইনস্টে যদি স্পেসিফিক আলাদা লেজার দেখতে চান আপনি সেটাও এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছেন। আদার্স এক্সপেন্স এটাও ঠিক একই রকম। তো দেখেন আমি যে অ্যামাউন্টটা রিসিভ করছি আমার কিন্তু ক্যাশ ব্যালেন্সটাও বেড়ে গেছে। ঠিক আছে, তো আদার্স এক্সপেন্স, এই এক্সপেন্সেও পার্টিকুলার অ্যাড করব। এখানে পার্টিকুলার আমি সেট করলাম যে ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে, বা শপ রেন্ট। এখান থেকে এটা ইংলিশ করে নিই। তো শপ রেন্ট একটা খাত আমি তৈরি করলাম। তো আরো একটি খাত তৈরি করব ইলেকট্রিসিটি বিল। তো এখান থেকে আমি আদার্স এক্সপেন্সে এখান থেকে আমি আর একটা পার্টিকুলার অ্যাড করব। এখানে পার্টিকুলার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে লিখলাম ইলেকট্রিসিটি বিল। এটাকেও সেভ করে দিলাম। তাহলে দেখেন এক্সপেন্সে আমার দুইটা খাত তৈরি করলাম, একটা শপ রেন্ট যেটা আমার দোকান ভাড়া হিসাবে দিতে হতে পারে, এবং ইলেকট্রিসিটি বিল যেটা প্রতি মাসে আমাকে দিতে হয়। এরকম করে আপনার যে সকল আনুষঙ্গিক খরচ আছে প্রতিদিনের এই ব্যয়ের খাতগুলো আপনি এই এক্সপেন্স মডিউলে এইভাবে তুলতে পারেন। তো এখন আমি ট্রানজেকশন করব এক্সপেন্সে। এক্সপেন্স থাকা অবস্থায় এক্সপেন্স ট্রানজেকশনে ক্লিক করতে হবে এবং অ্যাড ট্রানজেকশন, এখানে এসে পার্টিকুলার সিলেক্ট করব শপ রেন্ট। এই শপ রেন্টের অ্যামাউন্ট হলো আমার 15,000 টাকা। 15,000 টাকা, 15,000 টাকা আমি এখান থেকে ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করতেছি। এখান থেকে কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিয়ে এটাকে সেভ করে দিলে আপনার এই শপের এগেনস্টে বা শপ রেন্ট এগেনস্টে আপনার 25,000 টাকা কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 25,000 টাকা আপনি এখান থেকে খরচ হয়ে যাবে আপনার ব্যালেন্স থেকে। এবং এই যে ট্রানজেকশন, যে খাতে আপনি পার্টিকুলার বা খাতে আপনি এই টাকাটা ব্যয় করতেছেন এটার ডিটেল স্টেটমেন্ট বা লেজার। তো এখানে দেখেন এটা আপনার মানে রিসিপ্ট তৈরি হয়ে গেছে, এটা আপনি প্রিন্ট করতে পারেন। এটাও ঠিক একই রকম। আপনি চাইলে এই যে ট্রানজেকশন গুলো হচ্ছে এই ট্রানজেকশন গুলাকে আপনি কিন্তু পরবর্তীতে চাইলে প্রয়োজন মনে করলে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন। আবার এটাকে চাইলে আপনি পার্টিকুলার গুলো লেজারও দেখতে পারবেন। এখানে পার্টিকুলারে যান, পার্টিকুলার এসে দেখেন এই শপের এগেইনস্টে 15,000 টাকা ব্যয় হয়েছে। এটা লেজার দিতে চান, এখানে জাস্ট এটা ক্লিক করে লেজারটা দেখে আসতে পারবেন। যদি ডিলিট করতে চান এখানে অ্যামাউন্ট থাকা অবস্থায় ডিলিট করতে পারবেন না। ঠিক আছে, আর এখান থেকে একবার এন্ট্রি হয়ে যাওয়ার পরে যদি কোনো নাম চেঞ্জ করতে চান অ্যামাউন্ট থাকা অবস্থায় ডিলিট করবেন না, তাহলে ক্যালকুলেশন এলোমেলো হবে আর ডিলিট হবেও না। আপনি এখান থেকে নাম যদি প্রথমে অ্যাড করার পরে মনে হয় যে ভুল হয়েছে আপনি ডিলিট করে দিয়ে আবার নতুন করে নাম এন্ট্রি করতে পারেন। আর এখানে যে ট্রানজেকশন গুলো প্রতিটা ট্রানজেকশন চাইলে আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি 15,000 টাকা এটা ইনপুট করলাম, এটা আমার এন্ট্রি ভুল হয়েছে, আমার অ্যামাউন্ট হয়ে গেছে এত। এখন এটা আমি চাচ্ছি না যে আসলে এটা ভুল হয়েছে, এটা জাস্ট ডিলিট বাটন প্রেস করে অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে ডিলিট করে দিতে পারবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো এখন আসেন স্যালারি। এই স্যালারিতে এসে আসলে কি হবে সিস্টেমটা, আমি এটাকে বাংলা করে নিই। ঠিক আছে, এটা রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখেন এই স্যালারি সিস্টেমটা হলো আপনার দোকানের যে সকল এমপ্লয়ি আছে এই এমপ্লয়ীদের বেতন প্রদানের একটা সিস্টেম। এখান থেকে আপনি খুব সহজে হিসাবটা রাখতে পারবেন। তো আমি প্রথমে এটারও দুইটা অপশন, কর্মচারী সমূহ এবং স্যালারি ট্রানজেকশন। কর্মচারীর যোগ করুন বাটনটা প্রেস করে এখানে কর্মচারীর নাম দিয়ে আপনি সেট করতে পারেন। তো আমি কর্মচারীর নাম সিলেক্ট করলাম এবং এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, তার ঠিকানা দিচ্ছি। ঠিক আছে, এখানে যোগদানের তারিখ, সে কবে থেকে যোগদান করেছে, ধরুন 1 তারিখ থেকে যোগদান করেছে। তার মূল বেতন কত, তার মূল বেতন হলো 12,000 টাকা, 12,000 টাকা তার মূল বেতন। তো এটাকে সংরক্ষণ করে দেন, সংরক্ষণ করে দিলে আপনার এই অ্যামাউন্টটা সংরক্ষণ হয়ে যাবে। অ্যামাউন্টটা বলে ফেলেছি, সরি। এটা হলো কর্মচারীটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন কর্মচারীটা আপনার যোগ হয়ে গিয়েছে। তো এখন এই কর্মচারীকে আপনি বেতন দিবেন। এখন সে মাসের বেতন একবারে নেই না, তার বিভিন্ন সময় টানাটানি। সে কি করতেছে, সে আপনার কাছ থেকে আজকে 500, কালকে 1,000, তারপরে 2,000 এভাবে নিচ্ছে আর কি। আবার আপনি একবারও দিতে পারেন। তো সেটা খুব সহজে আপনি এখানে হিসাব করতে পারবেন। যেমন আমি এখানে স্যালারি ট্রানজেকশনে যাব, স্যালারি ট্রানজেকশনে গিয়ে এখানে এসে স্যালারি ট্রানজেকশন যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমে আমি তারিখ দিচ্ছি হলো 13 তারিখে। তো 13 তারিখে এসে আমি এখানে কর্মচারী সিলেক্ট করলাম বাবু, এখানে 14 তারিখ দিয়ে দিই।
বাবু, তার মূল বেতন দেখেন 12,000 টাকা এখানে চলে আসছে। এখন যদি ওনাকে কোনো বোনাস টোনাস দেন আপনি এখানে লিখতে পারেন, ওভার টাইম লিখতে পারেন, সবকিছু লিখতে পারেন। এখন এই 12,000 টাকা আপনি দিচ্ছেন না, আপনি ওনাকে 2,000 টাকা দিচ্ছেন। আমি 2,000 দিলাম, তাহলে মোট প্রদান হচ্ছিল 2,000। এখন এইখানে দেখেন টোটাল পে টু ডেট এটা দেখাচ্ছে। এটার অর্থ হলো আপনি এই মাসে, অর্থাৎ রানিং যে মাসটা, এই মাসে কাকে মোট কত টাকা পে করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। এটা একটা এন্ট্রি দেওয়ার পরে বুঝবেন। যেমন দেখেন আমি ওনাকে 2,000 পে করলাম, অন্য কোনো কিছু দিলাম না। কোন মেথড থেকে? এটা আমি ক্যাশে ওনাকে দিলাম। কোনো মন্তব্য থাকলে মন্তব্য দিয়ে সংরক্ষণ ও প্রিন্ট দিচ্ছি। দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন 2,000 টাকা বাবুকে আমি দিলাম বেতন হিসাবে। তো এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে যেটা হচ্ছে, আপনার এখানে কিন্তু ট্রানজেকশনটা হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন ওনাকে 2,000 টাকা প্রদান করা হয়েছে। এবং এটা যদি এন্ট্রি ভুল হয়ে যায় আপনি কিন্তু চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। জাস্ট ট্রানজেকশন থেকে অ্যাডমিনের পাসওয়ার্ড ব্যবহার করে ডিলিট করতে পারবেন। আবার কর্মচারীর সময় ডিটেল লেজার পাবেন। আমি আবার ট্রানজেকশন করবো ওনাকে। ঠিক আছে, তো তার জন্য আমি দিচ্ছি 15 তারিখে। ঠিক আছে, 15 তারিখে এসে বা 14 তারিখে উনি আবার নিচ্ছে বাবু ওনাকে। দেখেন উনার এইখানে দেখেন টোটাল পে টু ডেট এখানে কিন্তু দেখাচ্ছে অলরেডি ওনাকে 2,000 টাকা এই মাসে দেওয়া হয়েছে। এটা আপনি খুব সহজে এখান থেকে কাউন্ট করতে পারতেছেন। ঠিক আছে, তো এখন বেতন, বেতন ওনাকে কত টাকা দিচ্ছেন আজকে? আজকে দিচ্ছেন আবার 3,000 টাকা। এই 3,000 টাকা আজকে দিচ্ছেন। বোনাস টোনাস এগুলো কোনো কিছু পাচ্ছেন না, সে শুধুমাত্র 3,000 টাকাই বেতন দিচ্ছেন। আর বোনাস টোনাস এগুলো যদি আপনি দিয়ে থাকেন আপনি এখানে লিখতে পারেন। এখানে যা লিখবেন না অ্যামাউন্ট হিসেবে যোগ হবে আর কি। ঠিক আছে, তো এখানে অপশন দেওয়া হয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় বোনাস ওভার টাইম এগুলো রাখতে, এটাও আপনি ব্যবহার করতে পারবেন। এটা আমি টাকা দিচ্ছি বিকাশ থেকে ওনাকে। তো বিকাশ থেকে 3,000 টাকা দিচ্ছি। কোনো মন্তব্য থাকলে মন্তব্য দিয়ে এটাকে সংরক্ষণ করে দেন। সংরক্ষণ করে দিলে এই অ্যামাউন্টটা মানে পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, দেখেন 3,000 টাকা আমি দিয়েছি, এটা বন্ধ করে দিচ্ছি। তাহলে ওনার এই যে ট্রানজেকশনটা চলে আসলো, এটাও যদি আপনার ভুল হয়ে থাকে আপনি ডিলিট করতে পারবেন এখান থেকে। আর যদি কর্মচারী সমূহেতে যান, ওনার নামে টোটাল 5,000 টাকা দেওয়া হয়েছে। টোটাল 5,000 টাকা দেওয়া হয়েছে। আপনি লেজার দেখতে চাচ্ছেন, জাস্ট একটা লেজার বের করেন। উনি আপনাকে বললো যে না আমি স্যার টাকাটা নিই নাই, আপনি কিন্তু যে কোনো সময় লেজারটা বের করে দেখা দিতে পারবেন যে তুমি নিছো। এখান থেকে আপনি মূল বেতন, সরি মূল বেতন না, এখান থেকে এত তারিখে আমি 2,000 টাকা দিয়েছি। ঠিক আছে, মোট প্রদান 2,000 টাকা, যেটা ক্যাশ থেকে টাকাটা দিচ্ছেন। এখানে আবার দিয়েছেন 3,000 টাকা, এটা বিকাশ থেকে দিয়েছেন। আপনি এখানে স্টেটমেন্ট রাখতে পারেন। মন্তব্য লিখলে মন্তব্যগুলো আসবে এখানে। ঠিক আছে, কি পারপাসে সে নিচ্ছে আপনি কিন্তু লিখে রাখতে পারবেন। এটাকে আপনি প্রফেশনালি প্রিন্ট করতেও পারবেন এখান থেকে, এভাবে প্রফেশনালি রিপোর্ট আকারে প্রিন্ট করতে পারবেন কর্মচারী লেজার হিসাবে। ঠিক আছে, তো পরবর্তী সময়ে আপনি আবার যদি ট্র্যাকিং করতে চান যে এই মাসে আমি ওকে কত টাকা দিলাম, এই স্যালারিতে যাবেন, ট্রানজেকশনে যাবেন, এখান থেকে ওনার নামটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ওনার নামটা সিলেক্ট করলে এই মাসে ওনাকে টোটাল কত টাকা পে করা হয়েছে শুধুমাত্র রানিং মাসে এটা এনাকে দেখায় দিবে। ঠিক আছে, এখানে দেখায় দিবে। মানে টাকা দেওয়ার সময়ও আপনি যাতে ভুল না করেন, 12,000 টাকা অতিক্রম না করে, সেটার জন্য এটা অপশন করা হয়েছে। এখান থেকে আপনি খুব সহজে এটা দেখতে পারতেছেন। তো এটা ছিল অন্যান্য আয় ব্যয়। এই অন্যান্য আয় ব্যয় মডিউল থেকে আপনারা খুব সহজে আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স, স্যালারি এগুলা পোস্টিং দিতে পারবেন। তো এখন দেখবেন এই সমাধান ইআরপি সফটওয়্যারটিতে আপনারা কিভাবে ক্রয় করবেন এবং স্টকে প্রোডাক্ট তুলবেন এবং সাপ্লায়ারদের সাথে লেজার হিসাবটা কন্টিনিউ করবেন। তো তার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি স্টক মেনুতে। তো স্টক মেনুতে ঢুকে আমাদের এখান থেকে বেসিক্যালি প্রোডাক্ট গুলো লিস্ট করতে হবে। তো প্রোডাক্ট গুলো লিস্ট করার জন্য আমি এখানে প্রোডাক্ট যোগ করুন বাটনে প্রেস করব। এখানে দেখেন আইটেমের নেম আছে, আপনি এখানে আইটেমের নেমটা লিখবেন। বাট এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি, কালার, সাইজ এগুলো আলাদা আলাদা যোগ করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমি কিছু ক্যাটাগরি যোগ করে নিচ্ছি। ধরেন আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এখানে লিখলাম ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1, ঠিক আছে, এটাকে আমি যোগ করুন বাটনে প্রেস করলাম। তাহলে ক্যাটাগরি 1 নামে একটা ক্যাটাগরি কিন্তু যোগ হয়ে গিয়েছে। কালার, এখান থেকে আমি কালার সিলেক্ট করতেছি, কালার হলো রেড। ঠিক আছে, এটাকে যোগ করলাম। তো রেড নামে একটা কালার যোগ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরো একটি কালার যোগ করব, ব্ল্যাক। তো তার জন্য এখানে আমি আবার প্রেস করলাম এবং এখানে লিখলাম হলো ব্ল্যাক। এটাকে যোগ করুন প্রেস করলাম, এটাও যোগ হয়ে গেল। তো এইভাবে আপনারা বিভিন্ন ক্যাটাগরি, আমি যদি আর একটা ক্যাটাগরি সিলেক্ট করি বা অ্যাড করি, ক্যাটাগরি 2 এখানে যোগ করুন। এখানে কিন্তু ক্যাটাগরি 2 নামে একটি ক্যাটাগরি যোগ হয়ে গিয়েছে। তো সাইজটাও এরকম, আপনি সাইজের বিভিন্ন নাম্বার লিখতে পারেন, আবার এখানে এক্সেল এগুলো লিখতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম এম, এটা যোগ করলাম। তো তারপরে এখান থেকে আমি লিখলাম এস, এটা যোগ হলো। তো এখান থেকে আমি লিখলাম এক্সেল।
বা এল, ঠিক আছে। মানে এইভাবে আপনারা কিন্তু ক্যাটাগরি, কালার, সাইজ এটা একবার যোগ করে নিলে হবে। পরবর্তীতে ফার্স্ট টাইমে আমি এগুলো অ্যাড করে দেখাচ্ছি, বাট আপনি যখন একবার একটা ক্যাটাগরি আসলো যোগ করে নিলেন, ওটা কিন্তু আর করা লাগবে না। এগুলো সব ড্রপ ডাউনে থাকবে, এগুলো সব ড্রপ ডাউনে থাকবে, ঠিক আছে। এখানে ইউনিট আছে, ইউনিট গুলো অবশ্যই যোগ করতে হবে। ইউনিট বলতে আপনি এটা কিসে বিক্রি করতেছেন, ঠিক আছে, যে এটা নোসে বিক্রি করতেছেন, না পিসে বিক্রি করতেছেন, নাকি কেজিতে, না ফুটে, নাকি এসএফটি তে, ঠিক আছে। আমি এখানে এসএফটি দিলাম। এটা কিন্তু আপনারা যে কোনো ব্যবসার জন্য ব্যবহার করতে পারবেন। আপনার ইলেকট্রিকের দোকান, স্যানিটারি হার্ডওয়্যার, ক্লথিং বিজনেস, ঠিক আছে, নর্মাল যে কোনো ব্যবসা, থাই অ্যালুমিনিয়াম, এগুলো সবকিছুর জন্যই আপনারা কিন্তু সিস্টেমটি ব্যবহার করতে পারবেন খুব সহজে। এবং আপনার পুরো ব্যবসার যে ওভারভিউটা এক জায়গাতে থাকবে, আপনি টোটাল এ টু জেড সব হিসাব এক জায়গা থেকে ইনশাল্লাহ এটা দিয়ে করতে পারবেন। এবং এটার ডাটাবেসটাও কিন্তু খুব দারুণ। ডাটাবেসটা কিন্তু আপনার গুগল শিটে যে জমা হচ্ছে, অর্থাৎ এটা নষ্ট হওয়ার বা হারা যাওয়ার ভয় নেই, অন্য কারো কাছে ডাটাগুলো চলে যাওয়ারও চান্স নাই, সম্পূর্ণ আপনার নিজের নিয়ন্ত্রণে থাকবে। তো এখানে কিন্তু বাংলা ইংলিশ দুটোই সিলেক্ট করতে পারবেন। এখানে বাংলাতে আছে, আমি যদি ইংলিশ করে রিফ্রেশ দিই তাহলে কিন্তু সিস্টেমটিতে ইংলিশে রিফ্রেশ হয়ে যাবে, অর্থাৎ ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। আমি ইংলিশে দেখাই। তো বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে অ্যাড প্রোডাক্ট আমি আবার যাচ্ছি, এবং এখানে আমি প্রোডাক্টের নাম দিলাম, ধরুন প্রোডাক্টে, ঠিক আছে, প্রোডাক্টে, এবং এটার ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরিগুলো সেট করলাম সেগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখেন ক্যাটাগরি এ অন। এখানে কালার সেট করলাম রেড, এবং এটা সাইজ দিলাম আমি এল, ঠিক আছে। ইউনিট দিচ্ছে হলো, এটা আমার পিস হিসাবে বিক্রি হয়, নোস, ঠিক আছে। তাহলে এই প্রোডাক্টের নাম ইউনিক হিসাবে দাঁড়াচ্ছে এটা। তো এটা পার্চেস প্রাইস কত? এটা পার্চেস প্রাইস হলো 660 টাকা, এবং এটা সেল করবেন আপনি হলো 790 টাকা, ঠিক আছে। এটাতে সেল করবেন। রিঅর্ডার লেভেল যে আপনার 10টার কম যদি হয়ে যায় তবে এটা আপনাকে লো দেখাবে স্টক। তো আমি এখানে 10 রিঅর্ডার লেভেল দিয়ে এটাকে সেভ প্রোডাক্ট করলাম, এটা কিন্তু প্রোডাক্টটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো আমি আরো একটি প্রোডাক্ট অ্যাড করব, সেটা হলো প্রোডাক্ট 2। আমি আবার এখানে যাচ্ছি, প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট লিখলাম প্রোডাক্ট বি। এই প্রোডাক্ট বির ক্যাটাগরি দিচ্ছি ক্যাটাগরি ওয়ানই। এটার কালার হলো ব্ল্যাক, এটার সাইজ হলো আবার এল, এবং এটার ইউনিট হলো নোস, এবং এটার পারচেস প্রাইস হলো 660 টাকা, এবং সেল প্রাইস এটা হলো 800 টাকা, ঠিক আছে। রিঅর্ডার লেভেল কত? রিঅর্ডার লেভেল হলো এটার 5টা। এটাকে সেভ করে দিলাম। তাহলে আরো একটি নতুন প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাড হয়ে গেল। তা আমি যদি আরো একটি প্রোডাক্ট অ্যাড করি এখানে, জাস্ট এইভাবে আপনি কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিজ গুলো, খাতগুলো তৈরি করতে পারবেন, এবং এখান থেকে আইটেমের নেম লিখে আপনি কিন্তু এখানে আইটেম গুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনার যদি স্যানিটারি ম্যাটেরিয়ালস হয় সেটা আপনি করতে পারবেন, আপনার ইলেকট্রিক হলে করতে পারবেন, মানে এভরিথিং সবকিছু এখান থেকে খুব সহজে করতে পারবেন। এখানে আমি প্রোডাক্ট সি লিখলাম, এবং ক্যাটাগরি দিচ্ছি এটা ক্যাটাগরি 2। এটা কালার হলো রেড, এটা সাইজ হলো এস, এবং এটার ইউনিট হলো নোস। তো এটাকে পার্চেস প্রাইস হলো এটা 900 টাকা, এবং এটা সেল প্রাইস হলো 1050 টাকা, ঠিক আছে। 1050 টাকা, এবং এটা রিঅর্ডার লেভেল কত? রিঅর্ডার লেভেল দিচ্ছি আমি 6টা। এটাকে সেভ করে দিলাম। তাহলে আমি এখান থেকে 3টা প্রোডাক্ট আলাদা আলাদা অ্যাড করলাম, ঠিক আছে, এবং 3টাই কিন্তু এখানে চলে আসলো। তো এই মডিউলে কি কি পাচ্ছেন দেখেন, আপনি পুরো রিপোর্টটা এখানে দিয়ে স্টকে যে রিপোর্টটা না, পুরো রিপোর্টটা একসাথে কিন্তু প্রিন্ট দিতে পারবেন। আপনি এখান থেকে পুরো রিপোর্টটা প্রিন্ট অল দিয়ে আপনি এভাবে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আপনি এখান থেকে সামারি রিপোর্টে যেতে পারবেন। সামারি রিপোর্টে গিয়ে আপনি কি কি সেল করছেন, কি কি সেল করেন নাই, এগুলো কিন্তু সামারি আকারে এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি আলাদা আলাদা প্রোডাক্টের স্পেসিফিক লেজার দেখতে পারবেন, যে এই প্রোডাক্ট আপনি কবে কখন কার কাছ থেকে কিনেছেন, কবে কখন কার কাছে বিক্রি করছেন, স্পেসিফিক ভাবে আপনি লেজার দেখতে পারবেন। কোনো প্রোডাক্টের নামের বানান যদি ভুল হয়ে যায় আপনি এখান থেকে ডিলিট করে আবার নিয়ে এন্ট্রি করতে পারবেন, কিন্তু স্টকে থাকা অবস্থায় আপনি ডিলিট করতে পারবেন না। আর যে কোনো সময় এটার পার্চেস প্রাইস, সেল প্রাইস আপডেট করতে পারবেন। পার্চেস প্রাইস, সেল প্রাইস এটা আপডেট করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রোডাক্ট যদি পার্চেস করতে হয় তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে এসে আমাকে স্টকে ঢুকে প্রোডাক্টগুলো সেট আপ করতে হবে, যে প্রোডাক্টগুলো লিস্ট করব। প্রোডাক্ট লিস্ট না থাকলে, ইউনিট না থাকলে আমি তো পার্চেস করতে পারবো না, খুব স্বাভাবিক একটা বিষয়। তো আমি প্রোডাক্টগুলো অ্যাড করলাম। তো এখন চলে যাব লেজারে। তো আমাকে যদি সাপ্লায়ারের থেকে পারচেস করতে হয় তাহলে অবশ্যই সাপ্লায়ারের নাম লাগবে, যেহেতু আমি লেজার হিসাব করব, অর্থাৎ সাপ্লায়ারের সাথে লেজারের হিসাবগুলো রাখবো আমি। তো সেক্ষেত্রে সাপ্লায়ারগুলোর নাম আমার অ্যাড করতে হবে। এখানে সাপ্লায়ার থাকা অবস্থায় অ্যাড সাপ্লায়ার বাটনে প্রেস করেন, এখানে সাপ্লায়ারের নাম দিচ্ছি আমি, ঠিক আছে। এটা এখানে অ্যাড্রেস দিলাম, কন্ট্যাক্ট দিচ্ছি আমি এটা,
এবং ওপেনিং ব্যালেন্স, যদি কিনা এই সাপ্লায়ারের কোনো ওপেনিং ব্যালেন্স থেকে থাকে আপনি এখানে ওপেনিং ব্যালেন্সটা লিখতে পারেন, যেটা পূর্বের বাকি হিসাবে আপনার ব্যালেন্সে শো করবে। তো আমি ধরে নিলাম এই সাপ্লায়ারের পূর্বের একটা বাকি ছিল যে আমার কাছে পেত, সেটা হলো 3000 টাকা। ঠিক আছে, 3000 টাকা আমার কাছে সাপ্লায়ার পেত। তো আমি এই 3000 টাকা ওপেনিং ব্যালেন্স হিসাবে আমি সাপ্লায়ারকে সেভ করলাম। তাহলে আমি কিন্তু একটা নতুন পার্টি বা সাপ্লায়ার এখানে অ্যাড করতে পারলাম। এবং এখানে দেখেন ডিটেল দেখাচ্ছে যে ওনার ওপেনিং ব্যালেন্স 3000 টাকা, ওনার বর্তমান ব্যালেন্স আছে 3000, যেটা ডিউ আছে আমার কাছে সে পাচ্ছে। তো এই লেজার মডিউলে কিন্তু আরো দুইটা অপশন আছে, কাস্টমার কুরিয়ার। একই জায়গা থেকে আপনি কাস্টমারও সেট আপ করবেন, কুরিয়ারও সেট আপ করবেন, যেটা আমি পরে আস্তে আস্তে দেখাবো। আমি এখন পার্সেসে আছি, তো পার্সেস গুলো দেখানোর চেষ্টা করি। তো এখানে সাপ্লায়ার আমি অ্যাড করেছি, সাপ্লায়ারের লেজার এখান থেকে দেখতে পারবেন আপনারা। তো এখন আমি একটা সাপ্লায়ার অ্যাড করলাম, আমি যদি আরো একটা সাপ্লায়ার অ্যাড করতে চাই পর্যায়ক্রমে এখানে অ্যাড সাপ্লায়ার করে করে আমি কিন্তু সাপ্লায়ার গুলোকে অ্যাড করতে পারবো খুব সহজে। এখন আমি কুরিয়ারের জন্য চলে যাব পার্সেস মডিউলে বা পার্সেস মেনুতে। আমি পার্সেসের মেনুতে চলে গেলে এখান থেকে কিন্তু এই যে পার্সেসের ডিটেইলটা চলে আসলো, অর্থাৎ ইনভয়েসটা চলে আসলো। ঠিক আছে, তো পার্সেস ইনভয়েসে এসে আপনি পার্সেস করার জন্য নিউ ইনভয়েস বাটন একটা প্রেস করতে পারেন। তো তারপরে এখানে ইনভয়েস ডেট, আপনি কোন তারিখে ইনভয়েসটা করতেছেন, আমি এখানে ধরে নিলাম 15 তারিখে ইনভয়েসটা করতেছি। এবং এখানে ডেলিভারি ডেট, এখানে যদি কোনো ডেলিভারি ডেট আপনার অপশনাল রেফারেন্স হিসেবে থেকে থাকে আপনি এখানে দিতে পারেন, নাইলে দেওয়ার প্রয়োজন নাই। এখানে পিও নাম্বারের অপশন আছে, পিও ডেটের অপশন আছে, যদি আপনার প্রয়োজন হয়ে থাকে আপনি এটাকে ইউজ করতে পারেন, প্রয়োজন না হলে ঘরগুলো ফাঁকা রাখবেন। জাস্ট ইনভয়েস ডেটটা অটোমেটিক দিবেন, পারচেসের ইনভয়েস নাম্বারটা অটোমেটিক চলে আসবে। ইনভয়েস নাম্বারটা কিভাবে আসবে দেখেন, ইনভয়েস নাম্বার 100123 এভাবে যাবে, বাট এখানে আপনার 826, অর্থাৎ এখানে আপনার মাস এবং বছরটা আপনাকে কাউন্ট করে পার্সেস গুলো দিবে। ঠিক আছে, তো এখান থেকে আমি সাপ্লায়ার সিলেক্ট করব। সাপ্লায়ারের অপশন দুইটা, অর্থাৎ এখান থেকে আপনি সরাসরি যারা আপনার লেজারে অ্যাড করেছেন তাদের নামগুলো পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু ওনার নাম সিলেক্ট করলে ওনার ডিটেলটা চলে আসবে, করতে পারবেন। আরেকটি অপশন হলো আপনি ওয়াক ইন সাপ্লায়ারের কাছ থেকেও মাল কিনতে পারবেন। ওয়াক ইন সাপ্লায়ারের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো সরাসরি ওনার যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা পেড করে দিতে হবে, ওনার সাথে কোনো বকেয়া রাখতে আপনি পারবেন না। যদি কিনা বকেয়া রাখতে চান সেহেতু আপনাকে লেজার অপশনে গিয়ে ওই সাপ্লায়ারকে অ্যাড করে তারপর আসতে হবে। তো এখানে আমি সাপ্লায়ারে আমি যেটা লেজার থেকে অ্যাড করেছি সেরকম একটি সাপ্লায়ারকে সিলেক্ট করলাম। আমার প্রিভিয়াস ব্যালেন্স দেখাচ্ছে 3000 টাকা। এখন আইটেম সিলেক্ট করব, দেখেন আইটেম আমি এই আইটেমটা সিলেক্ট করলাম, এটা স্টকে আছে জিরো কোয়ান্টিটি। যদি কোনো ডিসক্রিপশন আপনি লিখতে চান আপনি এখানে চাইলে ডিসক্রিপশন লিখতে পারেন। ঠিক আছে, যেমন এখানে আমি যদি লিখি, ঠিক আছে, কোনো কিছু আপনি চাইলে লিখতে পারেন। এখানে এখানে কোয়ান্টিটি, এটা আমি 50 কোয়ান্টিটি পারচেস করতেছি 33,000 টাকা। আমি অ্যাড আইটেমে ক্লিক করব, অ্যাড আইটেমে ক্লিক করে আমি আরো একটি প্রোডাক্ট সিলেক্ট করব, এটা। তো এটা দেখেন প্রোডাক্ট বি, ক্যাটাগরি 1, ব্ল্যাক এল, এটা। ঠিক আছে, তো এখানে আমি এটা কোনো কিছু লিখলাম না, এখানে কোয়ান্টিটি হলো এটার 25টা। ঠিক আছে, আমি এই দুইটা প্রোডাক্টই ওনার থেকে পারচেস করতেছি। তো দেখেন এখানে যখন অনেক প্রোডাক্ট থাকবে আপনি কিন্তু প্রোডাক্টের নেমের 1-2 অক্ষর লিখে সার্চ করেও বের করতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি রেড, ঠিক আছে, RED, তো RE লেখার সাথে সাথে RE দিয়ে যেগুলো সেগুলোই আপনাকে এখানে শো করতেছে। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে ড্রপ ডাউনে তো পাচ্ছেনই, সেই সঙ্গে আপনি চাইলে প্রোডাক্টের নেমের 1-2 অক্ষর লিখে সার্চ করেও বের করতে পারবেন। তো এখানে যদি আপনার আইটেমের টেবিল অ্যাড হয়ে থাকে অতিরিক্ত, আপনি চাইলে ডিলিট বাটন প্রেস করে এটাকে ক্যান্সেল করতে পারবেন। তো এখন এখানে সাব টোটাল দেখেন 49,500 টাকা আপনার টোটাল বিল আসছে। এখন এখানে ডিসকাউন্টের অপশন দুইটা আছে, একটা পার্সেন্টেজ আকারে, একটা ফ্ল্যাট আকারে। তো পার্সেন্টেজ আকারে এই টাকার ধরেন 5% আপনাকে সাপ্লায়ার ডিসকাউন্ট দিয়েছে, আপনি 5 লিখতে পারেন এখানে, এটা পার্সেন্ট আকারে ডিসকাউন্ট হয়ে এখানে বেস টোটাল আসবে। আর যদি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চান, ধরেন এই যে খুচরা 25 টাকা, এটা অ্যাডজাস্ট করে দিছে 25 টাকা, তাহলে টোটাল 47,000 টাকা বিল আসছে। ট্যাক্সের অপশন আছে, যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন। ধরেন 3% ট্যাক্স যোগ হয়ে আপনাকে অ্যামাউন্টটা দিবে, আমি এখানে ট্যাক্স যোগ করছি না। তো এখানে প্রিভিয়াস ব্যালেন্স দেখেন, এই সাপ্লায়ার প্রিভিয়াসলি মানে আগে আপনার কাছে 3,000 টাকা ছিল বকেয়া। তো সব মিলাই এখন বিল আসছে 47,000, প্রিভিয়াস ছিল 3,000, তাহলে টোটাল আসতেছে 50,000 টাকা। এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে 30,000 টাকা পে করতেছেন। কোথা থেকে পে করতেছেন? আপনি ক্যাশ থেকে পে করতেছেন। ঠিক আছে, তো এই ক্যাশে দেখেন আপনার ব্যালেন্স আছে হলো 63,000 টাকা, তাহলে 20,000 টাকা ওই সাপ্লায়ার আপনার কাছে এখন বর্তমানে পাচ্ছে। এখানে দুইটা অপশন আছে। প্রথমে হলো প্রিন্ট ইনভয়েস, আপনি চাইলে সরাসরি ইনভয়েসটা প্রিন্ট করতে পারেন সেভ না করেই। ঠিক আছে, টেক্সট হিসেবে ইনভয়েস করতে পারেন, এবং প্রিন্ট করার সময় আপনার উপরে ডিসকাউন্ট যদি রাখতে না চান, ডিসকাউন্ট হাইড ডিসকাউন্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে এই ডিসকাউন্টের রোটা হাই রয়ে যাবে।
যদি আপনি ট্যাক্স করে দেন হাইড, তাহলে ট্যাক্সের কলামটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি সবকিছু হাইড আনহাইড করতে পারেন, প্রিভিয়াস ব্যালেন্স হাইড করতে পারেন, এখানে হাইড পেইড হাইড করতে পারেন, হাইড মেথড হাইড করতে পারেন, হাইড ডিউ হাইড করতে পারেন, যে অনেক সময় আপনি ডিউ রাখতে যাচ্ছেন না ইনভয়েসে, করে প্রিন্ট দিতে পারেন। আর এখানে আছে প্রিন্ট চালান, এটাতে ক্লিক করলে শুধুমাত্র চালান আকারে ইনভয়েসটা প্রিন্ট হবে, যেখানে কোনো ক্যালকুলেশনের কোনো হিসাব কিতাব থাকবে না, শুধু চালান আকারে সিস্টেমটা প্রিন্ট হতে পারে আর কি, ঠিক আছে। আর এখানে প্রিন্ট অ্যান্ড সেভ এইটা দিলেই মূলত কাজ হবে, মানে এগুলো জাস্ট আপনি প্রিন্ট দেওয়ার জন্য। আর এটা দিলে আপনার ইনভেন্টরিতে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে, সাপ্লায়ারের লেজারের টাকাটা অ্যাড হয়ে যাবে, আপনার টোটাল সিস্টেমটা আপডেট হবে আর কি, ঠিক আছে। তো আমি যখনই এটা পোস্টিং দিচ্ছি, দেখেন ইনভয়েসটা সেভ হয়ে গিয়েছে। ইনভয়েসটা সেভ হয়ে যাওয়াতে এখানে কিন্তু এই প্রোডাক্টের দেখেন ডিসক্রিপশনটা লিখলে এটা কিন্তু চলে আসছে নিচে, ঠিক আছে। ডিসক্রিপশন লিখলে ওটা ব্র্যাকেটের মতো করে বা হালকা কালারে আপনার নিচে দেখাবে। তো দেখেন এই ইনভয়েসে আমি এই প্রোডাক্টটা পারচেস করছি 50, এই ইনভয়েসটা পারচেস করছি 25টা, সব মিলাই অ্যামাউন্ট হয়েছে এত টাকা, সবকিছু মিলাই এখন উনি এত টাকা ডিউ আছে। তো এটা আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারতেছেন। আপনি এটা প্রিন্ট প্রিভিউতে যান, প্রিন্ট প্রিভিউতে প্রফেশনাল মানের একটা ইনভয়েসটা প্রিন্ট দিয়ে আপনি ফাইল আপ করে রাখতে পারতেছেন। ওকে, তো আপনার ইনভয়েসটা কমপ্লিট। এখন আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি আবার। তো রিফ্রেশ, একটা ইনভয়েস হয়ে গেলে রিফ্রেশ দিয়ে নিউ ইনভয়েস দিতে পারেন। এখন আমি আবার পারচেস করবো আর একটা, তো আবার পারচেসের জন্য এখান থেকে আমি সাপ্লায়ার সিলেক্ট করবো, বাট এবার আমি যে সাপ্লায়ারটা আমার সেট আপ করা আছে লেজারে, তার কাছ থেকে পারচেস করব না, আমি ওয়াক ইন সরাসরি আমি ওয়াক ইন কাস্টমারের কাছ থেকে, সরি সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করবো। তার জন্য ওয়াক ইন সিলেক্ট করলাম। ওয়াক ইন সিলেক্ট করলে নতুন 3টি নামের জায়গা তৈরি হবে, যেখানে আপনি নাম লিখতে পারেন, যে নাম লিখতেছি আমি ABC, এবং এখানে কন্টাক্ট লিখতেছি, তার অ্যাড্রেস লিখতেছি, ঠিক আছে। তো ইনার কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিচ্ছি। কোন প্রোডাক্টটা নিবেন, এখান থেকে আপনি যখন করতে যাবেন এখানে অ্যাড আইটেমে ক্লিক করেন, ঠিক আছে। ক্লিক করেন আর প্রথমটা ডিলিট করে দিতে পারেন। আসলে দ্বিতীয়টা মানে এখান থেকে যখন আপনারা এন্ট্রি করবেন পারচেস ইনভয়েস থেকে, এখান থেকে প্রথম যে সেলটা, এই সেলটা বাদ দিয়ে মানে নিচের গুলো আমি যে পোস্টিং দিলাম স্টক আপডেট হচ্ছে আর কি, তো জাস্ট রিফ্রেশের মতো কাজ করবে এটা আর কি। টেবিলটা তো রিফ্রেশ হয় নাই, জাস্ট অ্যাড আইটেম এখানে ক্লিক করে প্রথমটা ফেলে দিবেন, দ্বিতীয় থেকে কাজ করবেন, তাহলে যেটা হবে দেখেন এখানে স্টক আপডেট হয়ে গিয়েছে। আমি এখান থেকে দেখেন স্টকে আছে আমার এটা 50টা, এটা আছে 25টা, সবকিছু দেখাচ্ছে আপনাকে। তো এই প্রোডাক্টটা নাই, এই প্রোডাক্টটা আমি কিনবো। এটা এটা আছে 0, আমি ডিসক্রিপশনে কিছু লিখলাম, ধরেন ABCD লিখলাম কিছু। তো এখানে এটার প্রাইস হলো 900 টাকা। এটা কিন্তু এরকম না যে আপনি যে প্রাইসটা সেট আপ করে রাখছেন সেটাতে আপনাকে কিনতে হবে, আপনার যদি কম বেশি হয় আপনি চাইলে কিন্তু এখানে এডিট করে রেটটা আপ ডাউন করতে পারেন, যে 900 টাকা লেখা রয়েছে আমি এটা কিনতেছি 950, আপনি এখানে 950 লিখতে পারেন। তো কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি হলো 30 কোয়ান্টিটি আমি কিনতেছি 27,000 টাকা, টোটাল অ্যামাউন্ট 27,000, কোনো ডিসকাউন্ট নাই এখানে। এখানে তাহলে প্রিভিয়াস কোনো ব্যালেন্স তো থাকবে না, আমি এখানে পেড করতেছি কত 27,000 টাকা, মানে এখানে কিন্তু বকেয়া রাখার কোনো সুযোগ নাই। এখানে আমি সরাসরি এটা ব্যাংক থেকে পেমেন্ট করতেছি, ব্যাংকে টাকা আছে আমার 10,000, তাহলে কি আমি ব্যাংক থেকে টাকাটা পেমেন্ট করতে পারতেছি না। তাহলে ব্যাংক থেকে যদি টাকাটা পেমেন্ট করতে না পারি আর ব্যাংক থেকে যদি করতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে এই ক্যাশের ব্যালেন্সটা আমাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে ব্যাংকে, তারপরে আমি ব্যাংক থেকে টাকাটা খরচ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ফান্ড ট্রান্সফার করে তারপরে দেন আমাকে আসতে হবে। আমি যদি একটু মেথডে যাই, এখান থেকে মেথড সিস্টেমে যাচ্ছি, মেথডে গিয়ে আমাকে প্রথমে ফান্ড ট্রান্সফার করে আসতে হবে, তাই না। তো এখানে দেখেন আমার কারেন্ট ব্যালেন্স আছে 33,000, এখানে আছে হলো 10,000, বিকাশ আছে 47,000। তো আমি একটা ফান্ড ট্রান্সফার করব, ফান্ড ট্রান্সফার হলো বিকাশ থেকে, ঠিক আছে। বিকাশ থেকে আমি ব্যাংকে টাকাটা দেব, কত টাকা দিব, আমি 30,000 টাকা দিব, 30,000 টাকা, ঠিক আছে। পেমেন্ট পারপাস দিচ্ছি, আপনি এখানে লিখতে পারেন, লিখে এখানে ট্রান্সফার করে দেন। ট্রান্সফার করে দিলে যেটা হচ্ছে আপনার কিন্তু এই 30,000 টাকা বিকাশ থেকে আপনার ব্যাংকে চলে গিয়েছে, ঠিক আছে। তো এখন যদি আমি আবার পার্সেসে যাই, আমি পার্সেসে গেলে এখানে এটা আবার নতুন করে লিখতে হচ্ছে আপনাকে। আমি এখান থেকে সাপ্লায়ার সিলেক্ট করলাম, ওয়াক ইন সাপ্লায়ার। তো সমাধান ইআরপি দিয়ে আপনারা কিভাবে দোকান হতে বিক্রি করবেন প্রোডাক্ট ইনভয়েস থেকে। তো এখানে বাম পাশে মেনু বার থেকে শপ সেল এবং অনলাইন সেল বলে দুইটা অপশন আছে। তো শপ সেলটা আমরা ব্যবহার করব যদি সরাসরি দোকান হতে প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে। আর অনলাইন সেলটা মানে ব্যবহার করব হলো যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে অনলাইনে ই কমার্স বিজনেস যাতে পরিচালনা করেন, তাদের যদি প্রোডাক্ট পাঠাতে হয় সেক্ষেত্রে অনলাইন সেলটা ইউজ করব। আমি সব সেলে চলে যাচ্ছি, আমি সব সেলটা দেখানোর চেষ্টা করব। এটা একদম হুবহু পার্সেসের মতোই, পার্সেস যেভাবে করেছেন সেম ভাবেই।
তো তার আগে আপনাকে যদি বিক্রি করতে হয় আপনার প্রোডাক্ট অবশ্যই স্টকে থাকতে হবে। তো স্টকে থাকার জন্য আপনার প্রথমে স্টকে গিয়ে প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে, তারপর প্রোডাক্টটা পারচেস করতে হবে, তারপর গিয়ে সেল করতে হবে। তো সেল করার জন্য অবশ্যই আপনার কাস্টমারের সাথে যদি কোনো বকেয়া লেনদেন থাকে সেটার জন্য লেজার মেনটেন করতে হতে পারে। লেজার মেনটেন করার জন্য আপনি লেজার মডিউলে চলে যাবেন। তো লেজার মডিউলে গিয়ে এখানে এসে আপনাকে কাস্টমার অ্যাড করতে হবে। তো ইতিপূর্বে আমি যেমন সাপ্লায়ার অ্যাড করেছি সেম ভাবে কাস্টমার, এখানে 3টা মডিউল পাবেন, সাপ্লায়ার, কাস্টমার এবং কুরিয়ার। সাপ্লায়ার থেকে হলো তাদের কাছ থেকে কিনবেন, কাস্টমার হলো যাদের কাছে বিক্রি করবেন, এবং কুরিয়ার হলো যে সকল কুরিয়ারের মাধ্যমে আপনি ডেলিভারি করবেন প্রোডাক্ট অনলাইনে ই কমার্স বিজনেসের জন্য। আমি কাস্টমারে যাচ্ছি, এখান থেকে অ্যাড কাস্টমার, অ্যাড কাস্টমারে এসে কাস্টমারের নাম লিখলাম, তো এখানে অ্যাড্রেস লিখলাম, ঠিক আছে, এখানে তার কন্ট্যাক্ট লিখলাম, এখানে ওপেনিং ব্যালেন্স, যদি কিনা এই কাস্টমারের কোনো প্রিভিয়াস ব্যালেন্স থাকে, বকেয়া থাকে, সেটা আপনি এখানে উঠাতে পারেন যে 5,000 টাকা আপনি ইনার কাছে পান। তো এটাকে সেভ করে দেন, সেভ করে দিলে ইনার নামে কিন্তু এই ব্যালেন্স সহ এনার নামটা রেজিস্ট্রি হয়ে যাবে, এবং এখানে লেজারে কিন্তু ওনার নামটা উঠে যাবে। দেখেন আমি এটা কাস্টমার অ্যাড করেছি, ইনার কারেন্ট ব্যালেন্স হিসাবে আছে 5,000 টাকা। তো আমি অলরেডি প্রোডাক্ট পারচেস করেছি, আমার স্টকে প্রোডাক্ট আছে, এখন আমি বিক্রি করতে যাব। তো বিক্রি করার জন্য শপ সেলে চলে যাচ্ছি। শপ সেলে গিয়ে এখান থেকে আমি যে অপশনগুলো পাচ্ছি, আমি এখান থেকে ইনভয়েস ডেট দিব, যে কোন ইনভয়েস মানে কোন ডেটে ইনভয়েসটা করতেছি। এখানে ডেলিভারি ডেটটা যদি প্রয়োজন হয়, যে ডেলিভারি ডেট হলো 20 তারিখে দিব, এটার পিও নাম্বার যদি আপনার প্রয়োজন হয় আপনি লিখতে পারেন, না হলে লেখার প্রয়োজন নাই। পিও ডেটটা কবে ছিল, আপনি পিও ডেট পেয়েছিলেন 15 তারিখে। এখানে চালান নাম দিতে পারেন এখানে, ঠিক আছে, চালান নাম্বার। এখানে টাইপ কাস্টমার। তো এখানে শুধুমাত্র ইনভয়েস ডেটটা আপনাকে অবশ্যই দিতে হবে, এবং বাদ বাকি যে জায়গাগুলো আছে, বাদ বাকি জায়গাগুলো, তো এখান থেকে আমি কাস্টমার সিলেক্ট করব। সাপ্লায়ারের মতো কাস্টমারও সেম, আপনি যেটা লেজারে অ্যাড করেছেন সেই নামগুলো এখানে লিস্টেড হিসেবে আসবে। আর যদি কিনা আপনি ওয়াক ইন কাস্টমার হয় সেক্ষেত্রে ওয়াক ইন সিলেক্ট করতে পারেন। তো আমি কাস্টমার যেটা সেট আপ করা আছে ওইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন আমার প্রিভিয়াস ডিউ হিসাবে 5,000 টাকা বকেয়া দেখাচ্ছে। এখন আমি আইটেম অ্যাড করব। আইটেম অ্যাডের জন্য আমি প্রথমে এটা রিফ্রেশ করার জন্য একটা অ্যাড আইটেম সিলেক্ট করবো এবং উপরটা ডিলিট করে দিতে পারি। তো এখান থেকে আমি প্রোডাক্ট এ এটা সিলেক্ট করলাম। দেখেন এটার পারচেস প্রাইস হলো 660 টাকা, এটার স্টকে অ্যাভেলেবেল আছে হলো 50 কোয়ান্টিটি, আপনাকে এটা দেখিয়ে দিচ্ছে। তো এটা যদি কোনো ডিসক্রিপশন আপনি লিখতে চান আপনি এখানে লিখতে পারেন, যেটা আপনার প্রোডাক্টের সাথে একটা রেফারেন্স হিসেবে থাকবে, অপশনাল, ঠিক আছে। এখন আপনি এই কাস্টমারের কাছে এই প্রোডাক্টের 10 কোয়ান্টিটি বিক্রি করতেছেন, যেটা মূল্য এত টাকা, এবং এটাতে প্রফিট হচ্ছে আপনার 1300 টাকা, ঠিক আছে। প্রফিটটা ক্যালকুলেশন কিভাবে হচ্ছে, আপনার এই সেল রেট থেকে পার্চেস রেটটা মাইনাস করে যেটা থাকতেছে সেটাই আপনার প্রফিট হিসেবে কাউন্ট করতেছে। আপনি আর একটা আইটেম অ্যাড করেন, এখান থেকে প্রোডাক্ট আমি এটা সিলেক্ট করলাম, এই প্রোডাক্টটা কোনো ডিসক্রিপশন লিখলাম না, এটা আমি 5টা বিক্রি করতেছি 4,000 টাকা, ঠিক আছে। তাহলে এটাতে প্রফিট হচ্ছে হলো 700 টাকা। এখন এটার আপনি সাব টোটাল আসতেছে এত টাকা, আপনি ডিসকাউন্ট দিচ্ছেন হলো 3% ডিসকাউন্ট, এবং ফিলার ডিসকাউন্ট দিচ্ছেন হলো 43 টাকা, ঠিক আছে। দিলে আপনার একটা রাউন্ড ফিগার 11,500 আসতেছে। যদি কোনো ট্যাক্স থাকে আপনি 2% ট্যাক্স এখানে নিতে পারেন। এখানে টোটাল অ্যামাউন্ট আসতেছে এত টাকা। আসার পরে আপনার টোটাল যে প্রিভিয়াস ডিউ ছিল 5,000, সবকিছু মিলায়ে গ্র্যান্ড টোটাল আসতেছে 16,730। এখন এই টাকার ভিতর থেকে কাস্টমার আপনাকে 10,000 টাকা আজকে পেমেন্ট দিচ্ছে, ঠিক আছে। তাহলে বাকি থাকতেছে 6,730 টাকা। কোন মেথডে টাকাটা দিচ্ছে, উনি আপনাকে ক্যাশে টাকাটা দিচ্ছে, তার কারেন্ট ডিউ থাকতেছে এত, এবং এই ইনভয়েসের প্রফিট হইতেছে হলো 2,000 টাকা, দেখতে পাচ্ছেন। এখন ধরুন আপনি কাস্টমারকে সামনে রেখে আপনি ইনভয়েসটা করতেছেন, তো কাস্টমার সামনে থাকা অবস্থায় আপনি এখানে তো এই যে লাভটা দেখা যাচ্ছে, এটা প্রোডাক্টের পার্চেস প্রাইসটা দেখা যাচ্ছে, এটা তো আসলে দেখালে কেমন হয়, তাই না, তো দেখানো যাবে না। তো সেক্ষেত্রে এখানে একটা বাটন করে দিয়েছি লাভ লুকানো। তো এখানে চাপ দিলে জাস্ট আপনি প্রফিট সব ক্যালকুলেশন হবে ঠিকই, কিন্তু প্রোডাক্টের পার্চেস প্রাইস এবং এই যে লাভটা এটা দেখা যাবে না, এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে শো প্রফিট করে দেন, আবার শো প্রফিট বাটনে প্রেস করলে আবার এই প্রফিটটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন এটা সব কমপ্লিট হয়ে গেল। এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান এভাবে প্রিন্ট করতে পারেন, আবার যদি মনে করেন চালান আকারে প্রিন্ট করবেন চালান আকারে প্রিন্ট করতে পারেন। তো এগুলো হয়ে গেল, তারপর প্রিন্ট অ্যান্ড সেভ দিতে পারেন। প্রিন্ট অ্যান্ড সেভ দিলে আপনার ইনভয়েসটা প্রিন্ট এর জন্য আসবে, এবং আপনার এটা ডাটাবেজে সংরক্ষিত হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এইটা যে আমরা করলাম প্রিন্ট দেওয়ার জন্য, এখানে টোটাল সবকিছুই আসছে। আপনার যদি প্রয়োজন মনে হয় যে আমি এখান থেকে প্রিভিয়াস ব্যালেন্সটা দেখাবো না, প্রিভিয়াস হাইট দিতে পারেন, হাইট পেইড দিতে পারেন, এখানে হাইট মেথড দিতে পারেন, মানে আপনার অপশনাল। যে যে জিনিসগুলো লাগবে না আপনি এগুলো বাদ দিয়ে হাইট করেও প্রিন্ট দিয়ে কাস্টমারকে দিতে পারবেন।
খুব সহজভাবে তৈরি করা হয়েছে এটা। এবং এখানে রেফারেন্স হিসাবে পিও নাম্বার, পিও ডেট এগুলো ছিল, দিয়েছিলাম, এই জন্য এগুলো আসছে। যদি এগুলো না দিতেন তাহলে এগুলো আসতো না, এই আর কি। এভাবে আপনি ইনভয়েস গুলো করতে পারেন। তো আমি এটাকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আমি আর একটা নিউ ইনভয়েস করব, এটাও কাস্টমারকে করব। এটা ইনভয়েস ডেট কবে, ইনভয়েস ডেট আজকেই, এটা পিওর নাম্বার টাম্বার কিছু নাই, এটা হলো ওয়াক ইন কাস্টমার। ওয়াক ইন কাস্টমার আমি নাম দিলাম এইটা, কন্ট্যাক্ট নাম্বার এইটা, ঠিক আছে। এগুলো দিচ্ছি, অ্যাড্রেসটা যে কোনো কিছু থাকলে দিতে পারেন। আইটেমের নেম আমি সিলেক্ট করলাম। দেখেন এই প্রোডাক্টটা আমি 10টা মাত্র বিক্রি করলাম, এখন কিন্তু 40টা স্টকে অ্যাভেলেবেল আছে, তাই না? তো এখন আমার এই প্রোডাক্টটা এটা বিক্রি করতেছি, এটা বিক্রি করতেছি হলো 5টা, এবং আরেকটা প্রোডাক্ট বিক্রি করতেছি এইটা 40টা যেটা বিক্রি করছিলাম এটা বিক্রি করতেছি 3টা। সব মিলায় বিল আসতেছে 6370 টাকা। আমি ওনাকে ফিলার 70 টাকা ডিসকাউন্ট দিলাম, তাহলে 6300 টাকা বিল আসতেছে। এই 6300 ভিতর 6300ই ওনাকে পরিশোধ করতে হবে, কারণ এটা হলো ওয়াক ইন, এনার সাথে কোনো লেজার হিসাব আমার থাকবে না। তো এটা আমাকে টাকাটা দিচ্ছে উনি বিকাশের মাধ্যমে, তো বিকাশে 6300 টাকা উনি আমাকে পে করতেছে। এটা কমপ্লিট হয়ে গেল, এটা প্রফিট আসতেছে আপনার 1090 টাকা, ঠিক আছে। তো এই প্রোডাক্টে আসতেছে এত টাকা, এই প্রোডাক্টে আসতেছে এত টাকা, সব আলাদা আলাদা করে আপনাকে হিসাবটা দেখাবে সে। প্রিন্ট অ্যান্ড সেভ, এই প্রিন্ট অ্যান্ড সেভ দিলে আপনার ইনভয়েসটা রেডি হয়ে যাবে। এটা আপনি প্রিন্টের জন্য দিতে পারবেন এবং ডাটাবেজে সংরক্ষণ হয়ে গেল, ঠিক আছে, স্টক আউট হয়ে গেল। এটাকে আমি প্রিন্ট দিয়ে কাস্টমারকে দিতে পারবেন। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখন আপনি যদি কোনো একটা ইনভয়েসের এন্ট্রি ভুল হয়ে থাকে, এটাকে যদি এডিট করতে চান বা ডিলিট করতে চান, এগুলো কিন্তু সহজে করতে পারবেন। এখানে 3টা বাটন দেওয়া আছে। সার্চ ইনভয়েস যে বাটনটি আছে এখানে প্রেস করবেন, প্রেস করে ইনভয়েসটা যদি আবার প্রয়োজন হয় প্রিন্ট দেওয়ার, আপনি যে কোনো সময় এই ভিউ বাটন প্রেস করে এই ইনভয়েসটা আবার বের করতে পারবেন, বের করে আবার এটাকে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে, খুব সহজ সিস্টেমে। যদি প্রয়োজন মনে হয় যে আপনার এটার কোয়ান্টিটি ভুল হয়েছে, এটাকে এডিট করতে হবে, আপনি জাস্ট এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গেলে ইনভয়েসটা লোড হবে, আবার আপনার এখানে লোড হওয়ার পরে এখান থেকে কোয়ান্টিটি যদি কম বেশি করতে হয় আপনি এখানে করতে পারেন। ধরেন এটা 5টার জায়গায় এটা আপনার হয়েছিল 3টা, আপনি 3টা লিখতে পারেন। এবং এখানে এখানে আপনার এই প্রোডাক্টটা হলো 2টা, এই প্রোডাক্টটা হলো 5টা, এটা আপনি দিতে পারেন, ঠিক আছে। তো দেওয়ার পরে আমার এইখানে টোটাল অ্যামাউন্ট আসতেছে হলো 6280 টাকা। তাহলে আমি 6280 টাকা এখানে দিতে হবে ঠিক করে। এবং এটার মেথড বিকাশ ছিল, বিকাশেই দিব, ঠিক আছে। মেথডে ব্যালেন্স আসছিল 7000, এবং এটার ইনভয়েস প্রফিট হইতেছে তাহলে 1070 টাকা, ঠিক আছে। তাহলে আমি এটাকে এখন আপডেট যদি করে দিই, তাহলে কিন্তু এই ইনভয়েসটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে, ইনভয়েসটা কিন্তু আপডেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যদি কোনো ইনভয়েসের এন্ট্রি ভুল হয়ে যায় বা পরবর্তীতে আসে আপডেটের জন্য, আপনি কিন্তু এটা আপডেট করতে পারবেন, ঠিক আছে। এগুলো কিন্তু এভাবে আপডেট করতে পারবেন। তো এখন দেখেন এটা আমি ইনভয়েসটা আপডেট করে দিলাম। এখন আমি যদি সার্চ করে আবার এটাকে ডিলিট করতে হয়, যে ইনভয়েসটা আমি ডিলিট করে দিব, আপনি কিন্তু এটা খুব সহজে ডিলিট করতে পারবেন। এটা সহজে কিন্তু ডিলিট করতে পারবেন। এটা এখানে ডিলিট বাটন প্রেস করবেন, এখান থেকে অ্যাডমিনের পাসওয়ার্ড দিবেন, অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু ডিলিট করতে পারতেছেন, ঠিক আছে। তো এটা ছিল। আর যদি কাস্টমারের কাছ থেকে যদি আপনাকে পেমেন্ট নিতে হয়, যে আপনি ইনভয়েস ছাড়া কাস্টমারের থেকে পেমেন্ট নেবেন, তাহলে এই পেমেন্টটা আপনি কিভাবে নেবেন? কাস্টমারের কাছ থেকে আপনি ইনভয়েসের মানে ইনভয়েস ছাড়া পেমেন্ট নেবেন, তার জন্য রিসিভ পেমেন্ট একটা অপশন করে দেওয়া আছে। এখানে ক্লিক করবেন, এখান থেকে ডেট সিলেক্ট করবেন, এখানে টাইপ সাপ্লাই কাস্টমারকে সিলেক্ট করবেন। ওই কাস্টমারের প্রিভিয়াস ব্যালেন্সটা এখানে শো করবে যে 6730 টাকা কাস্টমারের থেকে আপনি পাচ্ছেন। এই টাকার ভিতর থেকে সে আপনাকে 5000 টাকা পেমেন্ট করতেছে, কোথায়? ক্যাশে বা ব্যাংকে পেমেন্টটা করতেছে। কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিয়ে এখানে রিসিভড অ্যান্ড প্রিন্টে দিয়ে দিবেন, আপনার এই টাকাটা রিসিভড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন ওনার প্রিভিয়াস ব্যালেন্স ছিল এত, আপনি ওনাকে 5000 টাকা আপনি আজকে রিসিভ করেছেন, এবং বর্তমান ব্যালেন্স আছে হলো এত টাকা, ঠিক আছে। এটাকে প্রিন্ট করতে পারবেন, খুব সহজ সিস্টেম। এবং এই ট্রানজেকশনও যদি আপনার ভুল হয়ে থাকে, আপনি ট্রানজেকশন লিস্টে যেতে পারবেন সরাসরি। ট্রানজেকশন লিস্টে গিয়ে আপনি এখান থেকে এটাকে আবার যদি ভিউ করার প্রয়োজনে মানি রিসিপ্টটা, আপনি এখান থেকে মানি রিসিপ্টটা ভিউ করতে পারবেন। মানি রিসিপ্টটা ভিউ করার পরে আবার যদি প্রয়োজন মনে হয় যে মানি রিসিপ্টটা আমি ডিলিট করে দিব, এখান থেকে মানি রিসিপ্টটা ডিলিটও করতে পারবেন। তো এটা ডিলিট করলে এটা আবার রিক্যালকুলেশন হবে, এই টাকাটা আবার রিটার্ন চলে যাবে আর কি, ঠিক আছে। এটা যদি ডিলিট করতে চান আপনি অ্যাডমিনের পাসওয়ার্ড সহ এটাকে ডিলিট করতে পারবেন। তো আমি এই যে অ্যামাউন্ট গুলো ক্যালকুলেশন করলাম, এটা আসলে আমার কিন্তু লেজারও আপডেট হয়ে গিয়েছে, আবার কিন্তু আমার স্টকেও আপডেট হয়ে গিয়েছে। আমি যদি এখন স্টকের ভিতরে একটু ঢুকি, তাহলে দেখেন এই স্টকের ভিতরে আমার কিন্তু টোটাল যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের
পার্সেস সেল এগুলো কিন্তু সব আপডেট হয়ে গিয়েছে, যে আমি আসলে এটা সেল করেছি কত 15 কোয়ান্টিটি, আমার কারেন্ট স্টকে আছে হলো 35, ঠিক আছে। তারপরে এটার আমার স্টকে ছিল হলো স্টকে আছে হলো 17, আমি 25টার ভিতর 8টা সেল করেছি। এই প্রোডাক্টটা আমি এখনো সেল করিনি, ঠিক আছে। মানে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি যদি এটার কোনো স্টক দেখতে চান, লেজার দেখতে চান, এখান থেকে লেজার দেখতে পারবেন, এখানে সামারি রিপোর্টের প্রফিট গুলো দেখতে পারবেন, যে ইনভয়েস ওয়াইজ আপনার কোন কোন প্রোডাক্টের উপর কত টাকা করে প্রফিট করছেন, আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু এটা সামারাইজ করতে পারবেন। এছাড়াও যদি আপনি লেজার দেখতে চান, যে কাস্টমারের সাথে কি কি লেনদেন হয়েছে, আমি এটা লেজার দেখতে চাই, তাহলে কাস্টমারে যাবেন, কাস্টমারে গিয়ে কাস্টমারের দেখেন কারেন্ট ব্যালেন্স আছে হলো 1730 টাকা, তাই না। তো আমি এখান থেকে জাস্ট এটা লেজার বাটন প্রেস করে লেজারটা ওপেন করব। তো ওনার লেজারটা ওপেন হবে, দেখেন ওনার ওপেনিং ব্যালেন্স ছিল হলো এত টাকা, ঠিক আছে। তারপরে এসে আপনার এখানে সেলস করেছেন হলো এত টাকা, এরপরে কাস্টমার পেমেন্ট এত টাকা, সব মিলে আপনার ব্যালেন্স কত এটা এখান থেকে দেখা দিবে। তো আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডটা দেখবো যে আপডেট হয়েছে কিনা, আমার ড্যাশবোর্ডটাও কিন্তু পুরোপুরি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এখানে ড্যাশবোর্ডে যা যা ছিল এগুলো কিন্তু সবই আপডেট হয়ে গেছে। দেখেন কারেন্ট ব্যালেন্স কত টাকা, আমি সাপ্লাইকে কত টাকা পে করেছি, কাস্টমারের থেকে কত টাকা রিসিভ করেছি, আমার সব সেলস কত, অনলাইন সেলস এখনো করে পারি নাই, পার্সেসের ডিউ কত, মানে এগুলো সব এভরিথিং কিন্তু সব আপডেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু এই সমাধান ইআরপি সফটওয়্যারটি দিয়ে খুব সহজে আপনারা সেল ইনভয়েস থেকে দোকান থেকে সরাসরি সেল করতে পারবেন। তো সমাধান ইআরপি থেকে আপনাদের যাদের অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বা ই কমার্স বিজনেস পরিচালনা করেন, বা একই আপনি দোকান থেকেও বিক্রি করেন আবার অনলাইনেও কিছু প্রোডাক্ট বিক্রি হয়, সেই হিসাবটা কিভাবে রাখবেন, অর্থাৎ অনলাইন সেলসের হিসাবগুলো কিভাবে করবেন সেটা দেখাবো এই ভিডিওতে। তো এই সমাধান ইআরপি সফটওয়্যারের বাম পাশে মেনু বার থেকে আপনাকে অনলাইন সেলস মডিউলে যেতে হবে। এই অনলাইন সেলস মডিউল থেকে বেসিক্যালি আপনাকে অনলাইনের যে ইনভয়েস গুলো কুরিয়ার ওয়াইজ এটা করতে হবে। তো আপনি প্রোডাক্ট গুলো সেল করার আগে অবশ্যই আপনাকে পার্সেস থেকে পার্সেস করে আসতে হবে। সেক্ষেত্রে আপনি স্টকে ঢুকে প্রোডাক্ট গুলো লিস্ট করবেন, পার্সেস ইনভয়েস থেকে পার্সেস করবেন, আপনার প্রোডাক্ট স্টকে ঢুকবে, তারপরে গিয়ে আপনি সেল করতে পারবেন, তাই না। আর সেল যেহেতু করবেন, আপনি যেহেতু নির্দিষ্ট কিছু কুরিয়ার মাধ্যমে এগুলা পাঠাবেন, পরিবহন করাবেন, তো সেক্ষেত্রে কুরিয়ারের একটা লেজার থাকবে, না হলে আপনার কার সাথে লেজারটা মেনটেন হবে। তার জন্য প্রথমে আমি লেজার মডিউলে যাব। লেজার মডিউলের ভিতরে এখানে তিনটা অপশন, সাপ্লায়ার, কাস্টমার, কুরিয়ার। সাপ্লায়ারটা দিয়ে আপনি যেটা করবেন সেটা হলো সাপ্লায়ার যার কাছে পারচেস করতেছেন তাদের লেজারটা মেনটেন করবেন, এখান থেকে এখানে অ্যাড সাপ্লায়ার করে কাস্টমার করে আপনি কাস্টমার তাদের সাথে বকেয়া লেনদেন থাকবে তাদের লিস্টগুলো করবেন। আর কুরিয়ারে এসে আমরা এখানে কুরিয়ার সার্ভিসের যে লিস্টগুলো এটা করবো। তো আমি অ্যাড কুরিয়ারে ক্লিক করলাম, অ্যাড কুরিয়ার ক্লিক করে এখানে আমি লিখলাম পাঠাও, এখানে অ্যাড্রেস লিখলাম, কন্ট্যাক্ট থাকলে লিখতে পারেন, কোনো ওপেনিং ব্যালেন্স বা বকেয়া থাকলে লিখতে পারেন, লিখে এটাকে সেভ করতে পারেন। আপনার পাঠাও নামে একটা কুরিয়ার কিন্তু সেট আপ হয়ে গেল, সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এটা গেল। এখন আমি আর একটা কুরিয়ার সেট আপ করবো, এখানে অ্যাড কুরিয়ার এখানে স্ট্রিট ফার্স্ট লিখি, স্ট্রিট ফার্স্ট, এখানে অ্যাড্রেস ঢাকা, এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, এখানে ওপেনিং ব্যালেন্স থাকলে লিখতে পারেন, লিখে এটাকে সেভ করলেন। তাহলে আপনার দুইটা আলাদা আলাদা কুরিয়ার কুরিয়ার তৈরি হলো, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনি কুরিয়ার গুলো সাবমিট করতে পারলেন, মানে অ্যাড করতে পারলেন, ঠিক আছে। তো কুরিয়ার অ্যাড করার পরে আমি এখন অনলাইন সেলস মডিউল চলে যাব। এখান থেকে আমি কুরিয়ারের ইনভয়েস করবো আর কি, ঠিক আছে। তো আপনি একটা অর্ডার পেলেন, এখন অর্ডার পেলে আপনি প্রথমে কুরিয়ার সিলেক্ট করলেন যে আপনি এটা কোন কুরিয়ারে পাঠাবো, আমি এই শিপমেন্টের মাধ্যমে পাঠাবো। কাস্টমার নেম কি, কাস্টমার নেম আমি এখানে লিখলাম, কাস্টমারের অ্যাড্রেস লিখলাম, কাস্টমারের কন্ট্যাক্ট লিখলাম, ঠিক আছে। কাস্টমারের কন্ট্যাক্ট লেখার পরে এখান থেকে আইটেম ডিটেল সিলেক্ট করতে হবে। তো আইটেম ডিটেল আপনি এটা রিফ্রেশ করার জন্য অ্যাড আইটেমে ক্লিক করবেন আর প্রথমটাকে ডিলিট করে দিবেন। এখানে এসে আইটেমগুলো পাচ্ছেন, দেখেন এটার আইটেম আছে স্টকে 35টা আপনাকে এখানে দেখাচ্ছে। তো 35টা দেখাচ্ছে এবং এটার ডিসক্রিপশন কোনো কিছু থাকলে আপনি লিখতে পারেন। এখানে কোয়ান্টিটি আপনি দেন যে পার্স কোয়ান্টিটি আপনি বিক্রি করতেছেন। আবার একটা প্রোডাক্ট এখান থেকে হলো এটার কোয়ান্টিটি হলো একটা 1050 টাকা, সব মিলায় বিল আসতেছে হলো 5000 টাকা, ঠিক আছে। এই 5000 টাকা আপনাকে এটা পাঠাতে গেলে কাস্টমারকে, এইটা ঢাকার ভিতরেই ওনাকে পাঠাচ্ছেন, এই জন্য ডেলিভারি চার্জ 60 টাকা, কোনো পেইড অ্যামাউন্ট নাই, কোনো কিছু নাই, সবকিছুই এভাবে থাকবে। থাকার পরে এটাকে আমি যদি প্রিন্ট দিতে চাই, আপনি প্রিন্ট ইনভয়েস ভাবে করতে পারেন। আর যদি ডাইরেক্ট প্রিন্ট অ্যান্ড সেভ করতে চান, আপনি জাস্ট প্রিন্ট অ্যান্ড সেভ বাটন একটা প্রেস করে দিবেন, তাহলে আপনার এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে এবং এই কুরিয়ারের নামে অ্যামাউন্টটা চলে যাবে, ঠিক আছে। এবং আপনি ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। দেখেন ইনভয়েসটা প্রিন্ট করার জন্য এখান থেকে আপনার বিজনেসের ডিটেল আসবে, আপনি কাস্টমারের ডিটেলটা পাবেন, যে কুরিয়ার অ্যান্ড অর্ডার হলো স্ট্রিট ফার্স্টে দিয়েছেন, এটা ইনভয়েস নাম্বার এই, ঠিক আছে।
তো এবং এইখানে এসে আপনার টোটাল অ্যামাউন্ট কত এবং ডিউ কত টাকা আছে এটা আপনি এখানে পাচ্ছেন, এবং এটার সাথে আপনি আর একটা অপশন পাবেন কাস্টমার টোকেন। আপনি এটা জাস্ট এখানে কেটে আপনি আপনার পার্সেলে কিন্তু এটা দিয়ে দিতে পারবেন, অর্থাৎ এখানে কাস্টমারের ডিটেলটা প্রিন্টেড থাকবে এবং সিওডি অ্যামাউন্ট এবং কালেক্টেড অ্যামাউন্ট যে টাকাটা সেই অ্যামাউন্টের ফিগারটা এখানে লেখা থাকবে, যাতে করে যে সেলস পার্সন আছে সে কিন্তু এটা মানে যে কুরিয়ারের ডেলিভারি পার্সন যে আছে সে কিন্তু খুব সহজে এটা কালেকশন করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো এটা আপনি এখান থেকে করলেন। তো আমি আরো একটি ইনভয়েস করব, এখানে এটাকে রিফ্রেশ দিলাম এবং এটা করার সাথে সাথে দেখেন এটা ডিউ ইনভয়েসে চলে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু এটা ডিউ ইনভয়েসে চলে গিয়েছে। তো এটাকে আমি রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পরে এখানে কিন্তু আমি আবার নিউ ইনভয়েস করতে পারি। এখান থেকে আমি সিলেক্ট করলাম পাঠাও, পাঠাওতে এসে কাস্টমারের নাম আমি সিলেক্ট করলাম হলো এইটা, এবার সিলেক্ট করতেছি হলো এইটা। ঠিক আছে, কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের কন্ট্যাক্ট এটা লিখতেছি। তো এখান থেকে আমি কাস্টমার কন্ট্যাক্ট লিখলাম এবং এখানে অ্যাড আইটেম সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আপনি যদি কোনো কাস্টমারের নাম্বার দিয়ে থাকেন, ঠিক আছে, এই কাস্টমারের নাম্বারটা যদি আবার এন্ট্রি হয়, ঠিক আছে, আবার যদি এন্ট্রি হয়, তো এই কাস্টমার আপনার থেকে কয়বার মাল নিয়েছে আর কয়বার ফেরত দিছে এটা আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমার এখনো পেন্ডিং রয়েছে, আমি এখনো কমপ্লিট করি না, এই জন্য কিন্তু সব জিরো দেখাচ্ছে। বাট আমি এই একই নাম্বার যদি পেয়ে যাই, আমি একই নাম্বার দিয়ে দেখাই আপনাদের, তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা অন অর্ডার ফাউন্ড, ঠিক আছে, আর হলো জিরো রিটার্ন, অর্থাৎ এখন রিটার্ন হয় নাই, একটা অর্ডার কিন্তু সে পেয়েছে খুঁজে, এটা আপনাকে দেখায় দেবে। অর্থাৎ এইটা দেখেও কিন্তু আপনি একটা কাস্টমার সম্পর্কে আইডেন্টিটি নিতে পারবেন যে কাস্টমার আসলে কেমন, আপনাকে রিটার্ন করেছে কি পরিমাণ, আপনি সেল করছেন কি পরিমাণ, এগুলো কিন্তু দেখতে পারবেন। এখানে এয়ার আইটেম করলাম, এয়ার আইটেম হলো ইনি প্রোডাক্ট নিচ্ছে হলো এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কোয়ান্টিটি নিচ্ছে হলো 4টা, 4200 টাকা টোটাল অ্যামাউন্ট। এটা ডেলিভারি চার্জ হলো 60 টাকা। এটা পাঠাচ্ছি আমি পাঠাও কুরিয়ারের মাধ্যমে। তো এটাকেও আমি প্রিন্ট অ্যান্ড সেভ দিয়ে দিলাম। প্রিন্ট অ্যান্ড সেভ দিয়ে দিলে এটাও কিন্তু আমার প্রিন্ট অ্যান্ড সেভ দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আরো একটা ইনভয়েস করব, দুইটা আমি ইনভয়েস করলাম পাঠাওতে, এবং এইটা নিয়ে আমি আরেকটা নিউ ইনভয়েস করব। এটার কুরিয়ার দিচ্ছি আমি স্ট্রিট ফাস্ট, এবং এটার আমি কাস্টমার নেম লিখলাম হলো, তার কন্টাক্ট নাম্বার দিচ্ছি আমি হলো এইটা, কাস্টমার ঢাকা। এখানে আইটেমের ডিটেইলটা আমি এখানে অ্যাড আইটেম করে দিই। এখানে আইটেমের ডিটেইলটা দিচ্ছি হলো এটা, এটার কোয়ান্টিটি হলো 5টা। ঠিক আছে, 4000 টাকা। এটার ডেলিভারি চার্জ হলো 60 টাকা, এবং এটার মেথড হলো, মেথডটা তো দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, কারণ এটা তো আপনার হচ্ছে এখন তো আর টাকা রিসিভ হচ্ছে না, সরি আমি পেইড অ্যামাউন্টে করে 60 টাকা দিয়ে ফেলছি, এই জন্য মেথডটা দিতে হচ্ছে। তো এটা হলো আমার জ্ঞান টোটাল, এটা ডেলিভারি চার্জের জায়গায় আমি টাকা দিব হলো 60 টাকা, তাহলে 4060 টাকা। তাহলে এখন আমি প্রিন্ট অ্যান্ড সেভ দিয়ে দিব। প্রিন্ট অ্যান্ড সেভ দিয়ে দিলে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং ইনভয়েস জেনারেট হয়ে যাবে। ইনভয়েসটা আপনি প্রিন্ট করতে পারবেন এবং এই মানি রিসিট, সরি টোকেনটাও আপনি কিন্তু দিতে পারবেন পার্সেলের সাথে। ঠিক আছে, তো এখন এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এই যে ডিউ ইনভয়েসের ভিতরে এখন 3টা আছে, পেইডেও একটা নেই, রিটার্নেও একটা নেই। তাহলে ডিউ ইনভয়েস গুলো হলো আপনার যে ইনভয়েস গুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছেন, এইগুলো ট্র্যাকিং সিস্টেম। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন ইনভয়েস ডিউ রয়েছে। ডিউ যেগুলো সেগুলো এই ডিউর ঘরে থাকবে, যেগুলো পেইড হয়ে গেছে সেগুলো এই ঘরে চলে আসবে, আর যেগুলো রিটার্ন হয়ে গিয়েছে সেগুলো আপনার এখানে চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনি ইনভয়েস গুলো ট্র্যাকিং করতে পারবেন। আবার এখানে যখন অনেক কুরিয়ার থাকবে, আপনি এখান থেকে স্পেসিফিক যদি পাঠাও খুঁজতে চান, আপনি পাঠাও খুঁজে অ্যাপ্লাই করেন, শুধুমাত্র পাঠাওতে কোনগুলো আছে সেইগুলোই আপনার এখানে আসবে। দেখেন এই পাঠাওয়ের অ্যামাউন্ট মানে বিলাসের একটা, ঠিক আছে, আমি যদি স্ট্রিট ফাস্ট দিয়ে সার্চ করি তো স্ট্রিট ফাস্টের যেটা আছে সেটা আসবে এখানে। তো তার মানে এখান থেকে আপনি কিন্তু সার্চ করে করে বের করতে পারেন। স্ট্রিট ফাস্ট হয় নাই, এখানে অল দিয়ে ফেলছি। তো স্ট্রিট ফাস্ট দিয়ে দিই, দেখেন স্ট্রিট ফাস্টে আছে 2টা, তো 2টা কিন্তু স্ট্রিট ফাস্টের চলে আসছে এখানে। ঠিক আছে, তো এইভাবে এইগুলা বের করতে পারবেন। ইভেন আপনি যদি এটা ড্যাশবোর্ডেও যান, এই ড্যাশবোর্ডে গিয়েও কিন্তু আপনার পেন্ডিং সামারি কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডের ভিতরে একদম নিচের দিকে দেখবেন যে এই যে কুরিয়ার পেন্ডিং, এই পেন্ডিং এ স্ট্রিট ফাস্টের 2টা ইনভয়েস আছে, পাঠাও একটা আছে। এখানে ক্লিক করেন, এই দেখেন এই 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 কাস্টমারের আছে এই টাকা বাকি, এই কাস্টমার আছে এই টাকা বাকি। এখানে শর্টকাটেও আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে ওনাকে কন্ট্যাক্ট করে ফোনও করতে পারবেন যে ভাই আপনি এখনো রিসিভ করেন নাই কেন, হ্যান ত্যান এই সেই। আপনি এটাকে ক্লোজ করেন, পাঠাও সিলেক্ট করেন, পাঠাওতে কি কি আছে এখানে ড্রপ ডাউনে দেখতে পাবেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি মানে ড্যাশবোর্ডের থেকেও কিন্তু আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এখন আমি আবার অনলাইন সেলসে চলে যাচ্ছি। তো অনলাইন সেলসের ভিতরে গিয়ে আমার এখানে ডিউ ইনভয়েস যেটা আছে আমি এটাকে
রিফ্রেশ দিই, ডিউ ইনভয়েস আছে 3টা। তো আমি এগুলো এখন কমপ্লিট করব। তো এগুলো কমপ্লিট করার জন্য প্রথমে আমি দিলাম ধরুন যেটা এটা এটা দিচ্ছি। এটাকে যদি আপনি ভিউ করতে চান আপনি চাইলে ভিউ করতে পারেন, আর সরাসরি যদি পেমেন্ট করতে চান এখানে পেমেন্ট বাটন এটা প্রেস করতে হবে। এই পেমেন্ট বাটনে প্রেস করে এখানে দেখেন এই ইনভয়েস নাম ডিটেল চলে আসলো, এখন ডেট চলে আসছে। এটার এখন পেইড কত, পেইড অ্যামাউন্ট হলো 4060 টাকা। এই টাকাটা আপনি ওনার থেকে পান, কারেন্ট ডিউ আছে, ঠিক আছে। এখন সিওডি চার্জ এইটা রিসিভ তো করবে কুরিয়ার, 4060 টাকায় রিসিভ করবে, বাট কুরিয়ার আপনার কি করবে, কুরিয়ার 60 টাকা ডেলিভারি চার্জ বা পারপাস কেড়ে নেবে, আর সিওডি চার্জ আপনার 1% বা 2% যেটা যে কুরিয়ার কাটবে আপনি সেটা এখানে লিখতে পারেন যে 20 টাকা এই ডেলিভারিটা পারপাস সিওডি চার্জ আপনাকে কেটেছে। এটা আপনার কিন্তু আদার্স এক্সপেন্স, আপনার এই টাকাটা কিন্তু মাইনাস হয়েই কিন্তু আপনার টাকাটা রিসিভ হচ্ছে, ঠিক আছে। তো মেথড কি, মেথড হলো এই টাকাটা আপনাকে টাকাটা ব্যাংকে পাঠাচ্ছে, ঠিক আছে, টাকাটা ব্যাংকে পাঠাচ্ছে 4060 টাকা। 4060 টাকা তো পাঠাবে না, পাঠাবে হলো আপনার 60 টাকা এবং 20 টাকা, 80 টাকা মাইনাস করে টাকাটা সে পাঠাবে ব্যাংক থেকে, তাই না। তো এটাকে আমি রিসিভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিচ্ছি। তো রিসিভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিলে প্রথমে আপনার একটা মানি রিসিপ্ট তৈরি হবে। তো এই মানি রিসিপ্টটা হলো দেখেন আপনার স্টিল ফার্স্ট হলো 4060 টাকা কারেন্ট পেইড হয়েছে, আপনার সিওডি চার্জ কেটে নিচ্ছে হলো 20 টাকা। নেট রিসিপ্ট, এই যে রিসিপ্ট, এই রিসিপ্ট হচ্ছে হলো 3980। এই 3980 কি আপনার এই যে 60 টাকা ছিল আপনার ডেলিভারি চার্জ এবং সিওডি চার্জ, এটা মাইনাস করে যেটা 3980 এইটাই হলো আপনি রিসিভ করেছেন, আর বাকি কোনো ডিউ নাই আর কি এটা, ঠিক আছে। তো এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে এসে আমি এখানে এটাকে ভিউ করব বা পেমেন্ট করব, এটারে পেমেন্ট করে দিই। তো এটারে যদি পেমেন্ট করে দিই, আমি এটাকেও পেমেন্ট দিলাম। এটা দেখেন 4260 টাকা। এটা সিওডি চার্জ দিলাম আমি 20 টাকা, এটাও ব্যাংকে পেমেন্ট হচ্ছে 4260 টাকায়। তো এটাও কমপ্লিট করা হয়ে গেল, মানে আপনি টাকাটা পেয়ে গেলেন আর কি, ঠিক আছে। যখনই পাচ্ছেন তখনই আপনি পোস্টিংটা দিয়ে দিবেন, তাহলে এটাকে আমার ব্যাংকে পাঠাচ্ছে। তো এটাকে আমি রিসিপ্ট দেখা দিলাম, এটাও আমার রিসিপ্ট হয়ে গেল, ঠিক আছে। তো এটা রিসিভ করে এটা দেখেন আমার এটা 4260 টাকা ছিল ক্যাশ অন ডেলিভারি, বাট আপনার ডেলিভারি চার্জ এবং সিওডি চার্জ কেটে নিয়ে এখন রিসিভ হয়েছে হলো 4180, মানে 4180 টাকা হলো ব্যাংক থেকে কুরিয়ার আপনাকে পাঠিয়েছে, ঠিক আছে। এটা আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। তো তারপরে এই যে ইনভয়েসটা, এই ইনভয়েসটা কি হয়েছে, ইনভয়েসটা রিটার্ন হয়েছে, এটা আর কাস্টমার নেয় নাই। তো এটা রিটার্ন করার জন্য রিটার্ন বাটনে আপনাকে প্রেস করতে হবে, আর ভিউ বাটনটা দিয়ে কিন্তু আপনি ইনভয়েসটা আবার ভিউ করতে পারবেন, দেখতে পারবেন কি কি প্রোডাক্ট ছিল, কি কি ছিল না ছিল, এটা প্রিন্ট করতে পারবেন না। তো এটা আমি রিটার্ন যদি করি, রিটার্ন বাটনে এটা প্রেস করব, রিটার্ন বাটনে এটা প্রেস করার পর এটা রিটার্নে চলে যাবে। এই রিটার্নে গেলে দেখেন কি আসতেছে, রিটার্নে গেলে আপনার কোন প্রোডাক্টটা রিটার্ন এটা দিবেন। তো এই ক্ষেত্রে যেটা আপনি এই মানে রিটার্ন যদি ইনভয়েস হয় দুটোই দিয়ে দিবেন, ঠিক আছে। মানে যা আছে এটাই এখানে এডিট না করাই বেটার। তো এখান থেকে আপনি রিটার্ন আইটেম মানে যেটা যেটা রিটার্ন আসছে আপনি ওই দুটো সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে এখন সিওডি চার্জ, সিওডি চার্জ কত টাকা, সিওডি চার্জ হলো 20 টাকা, ঠিক আছে। ডেলিভারি চার্জ 60 টাকা, এটা তো আগে থেকেই ছিল। এবং রিটার্ন চার্জ, এই প্রোডাক্টটা যে রিটার্ন আবার ফেরত আসছে এটার জন্য একটা চার্জ আছে না, এটাও 60 টাকা। তাহলে মোট আপনার লস হচ্ছে কত, 60 60 120 আর 120 40 140 টাকা। তাহলে সিওডি চার্জ এটা তো আপনাকে পরিশোধ করতে হচ্ছে, এটা কোন মেথড থেকে টাকাটা যাচ্ছে আপনি রিসিভ করার পরে। তো আপনি যে মেথডে টাকাটা রিসিভ হচ্ছে ওই মেথডটাই সিলেক্ট করে দিবেন। ধরেন আপনার ব্যাংকে টাকাটা রিসিভ হচ্ছে, আপনি ব্যাংকে সিলেক্ট করে দেন। তো মানে এই যে ব্যাংক ট্যাঙ্ক দিলাম, এটার উদ্দেশ্য কি, আপনার এই তিনটা সিওডি চার্জ, ডেলিভারি চার্জ আর রিটার্ন চার্জ, এই তিনটা তো আপনার এখন খরচ হয়ে যাচ্ছে একসাথে। তো খরচ হচ্ছে এখন কোনটা কোন জায়গা থেকে খরচ করতেছেন আপনি, মানে কোন মেথড থেকে টাকাটা মাইনাস হচ্ছে এটা আপনাকে দেখা দিতে হবে, যে এটা কোন জায়গা থেকে মাইনাস করবেন, এটা কোন জায়গা থেকে মাইনাস করবেন, এটা কোন জায়গা থেকে মাইনাস করবেন। তো এটা করার পরে কমপ্লিট হলো, এখানে কনফার্ম রিটার্ন করে দেন। কনফার্ম রিটার্ন করে দিলে আপনার এটা কিন্তু রিটার্ন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনাকে একটা মানি রিসিপ্ট দিবে যে আপনার এই প্রোডাক্টটা আপনার আবার স্টকে ফিরে এসেছে এবং আপনার এখান থেকে লস হয়েছে কত এত টাকা। দেখেন এটা আপনার এই ফার্স্ট থেকে এটা রিটার্ন রিটার্ন আইছে, ডেলিভারি চার্জ ছিল 60 টাকা, রিটার্ন চার্জ 60 টাকা, টোটাল লস হয়েছে 140 টাকা। এবং এই যে তিনটা জিনিস এটা কিন্তু আদার্স এক্সপেন্সে আপনার এক্সপেন্স হিসাবে এন্ট্রি হয়ে গেছে 140 টাকা, ঠিক আছে, মানে এটা তো আপনার লস। তাহলে এখন যেটা হয়েছে, আমি যদি এখন আদার্স দেখেন এখানে কি হয়েছে, এখানে কিন্তু পেইড ইনভয়েস এখন দুইটা চলে গেছে, রিটার্ন ইনভয়েস একটা চলে গেছে, ঠিক আছে। আমি যদি পেইড ইনভয়েসের ভিতর ঢুকি তাহলে দেখেন পেইড ইনভয়েসের যে দুইটা, এই দুইটা কিন্তু আসছে, এটা কিন্তু আপনি ভিউ করতে পারবেন। আর যদি এটা ভুল হয়ে থাকে আপনি ডিলিট করে আবার রিএন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। আবার যেটা রিটার্ন হয়েছিল এখানে রিটার্ন ইনভয়েসের ভিতরে লিস্টটা পাবেন, রিটার্ন ইনভয়েসের ভিতরে এটা কিন্তু ভিউ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। দুইটা অপশনই আপনার এখান থেকে আছে। তাহলে এখন ডিউ কোনো ইনভয়েস নাই, দুইটাই পেইড, একটা দুটা পেইড একটা রিটার্ন চলে আসছে।
এখন যদি আমি আদার্স মডিউলে যাই, আদার্স মডিউলের ভিতরে এখান থেকে আদার্স এক্সপেন্সে যাই, তো আদার্স এক্সপেন্সে দেখেন এই যে ট্রানজেকশন, এখানে সিওডি চার্জ, রিটার্ন চার্জ, ডেলিভারি চার্জ নামে আলাদা আলাদা খাত অটোমেটিক তৈরি হয়ে গেছে, এবং এই খাতের এগেনিস্টে কিন্তু অ্যামাউন্ট গুলো পোস্টিং হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ তিনটাই কিন্তু পোস্টিং হয়ে গেছে, অর্থাৎ তিনটায় যে 60, 20, 60 এটা কিন্তু পোস্টিং হয়ে গেছে। আপনি এটা যদি ট্যাগিং করতে পারেন যে আপনারা আসলে কি কি মানে কোন কোন জায়গা থেকে রিটার্ন আসলো, রিটার্ন পারপাস, আপনার লস কি হইলো না হইলো এটা দেখতে পারবেন। আর যদি আমি লেজারে যাই, লেজারে গিয়ে দেখেন কি হচ্ছে। এই লেজারের ভিতরে গিয়ে আমি তো সাপ্লায়ার না, কুরিয়ারের লেজারে যাব। এই কুরিয়ারের লেজারে দেখেন কারেন্ট কোনো ডিউ নাই। তো এই কাস্টমার পাঠাও, পাঠাও থেকে হলো রিসিভ হয়েছে এত টাকা, তো রিটার্ন আসে নাই, কারেন্ট ডিউ আছে 0। ইস্ট্রি ফার্স্ট থেকে আপনার রিসিভ হয়েছে হলো এত টাকা, আর রিটার্ন হয়েছে হলো এত টাকা, ঠিক আছে? সব মিলে এখন ডিউ আছে এত টাকা। বাকি যে ক্যালকুলেশন গুলো, সিওডি চার্জ কত কেটেছে, তারপর ডেলিভারি চার্জ পারপাস কত, রিটার্ন পারপাস কত, এগুলো সব এখানে স্টেটমেন্ট পাবেন। এবং এটা যদি ডিটেইল লেজার দেখতে চান, জাস্ট লেজার বাটনটা প্রেস করবেন, আপনি স্ট্রিট ফার্স্টের একটা ডিটেইল লেজার পাবেন, ঠিক আছে? অনলাইন সেলস থেকে এত, তারপরে আপনার অনলাইন সেলস ইনভয়েস থেকে এত, রিটার্ন থেকে এত মাইনাস হয়েছে, তারপরে এখন ব্যালেন্স আছে এত, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি এই অ্যামাউন্ট অ্যামাউন্ট যা আছে এভরিথিং এগুলো কিন্তু সবকিছু দেখতে পারবেন, এবং এটাও আপনি স্টেটমেন্ট আকারে এইভাবে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে? স্টেটমেন্ট আকারে এখানে কুরিয়ারের রিপোর্ট হিসাবে প্রিন্ট দিতে পারবেন। এইভাবে খুব সহজে কিন্তু আপনি লেজারটা বের করতে পারবেন, যে কোনো সময় লেজার ট্রানজেকশন দেখতে পারবেন। এখানে যদি অনেক কিছু থাকে, অনেক নাম টাম থাকে, আপনি এখানে 1, 2 অক্ষর বা ফোন নাম্বার লিখে সার্চ করেও জিনিসগুলো বের করতে পারবেন। আমি যদি এখন স্টকের ভিতরে যাই, স্টকের ভিতরটা কিন্তু পুরোপুরি আপডেট হয়ে গিয়েছে, কারণ স্টকে আমি সব রকম এন্ট্রি দিয়ে ফেলেছি। তো এখান থেকে দেখেন আমার এই প্রোডাক্টটা অনলাইন সেলস হয়েছে, এটা অনলাইন রিটার্ন এখনো হয় নাই, এই রিটার্ন হয়েছে 5টা, অনলাইন সেলস হয়েছে 5টা, ঠিক আছে? সবকিছু মিলায় এখন আপনার স্টকে আছে 35টা, এটা আছে 12টা, এটা আছে, মানে এখান থেকে আপনি কিন্তু খুব সহজে দেখতে পারবেন। এটা লেজারও দেখতে পারবেন। এখানে যদি লেজার দেখতে চান, আপনি লেজার ওপেন করে আপনি কিন্তু লেজার গুলো ওপেন করে দেখতে পারতেছেন, ঠিক আছে? তো এটা হলো আপনার অনলাইন সেলস বা ই কমার্স যারা করতেছেন তাদের সিস্টেমটা। তো এখান থেকে আপনি খুব ইজিলি দেখতে পারবেন।